তাহলে দেখো আমরা যদি হচ্ছে এটার বিশ্লেষণটা দেখি, আলটিমেট কি ঘটতেছে এখানে, যে কোষস্থ যে সজীব বস্তু, এটা বস না, এটা হচ্ছে বস্তু, কোষস্থ সজীব বস্তু মানে ওই যে প্রোটোপ্লাজম থেকে শুরু করে যে বাকি অংশগুলো আছে, সেই যে পার্টটা, সেই পার্টটা এবং যে বংশগতির যে পার্টটা আছে, অর্থাৎ ক্রোমোজোম থেকে শুরু করে বাকি অংশ, সেই দুইটা পার্ট দেখো হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট। কিন্তু দেখছো হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে ক্লাস্টার এগ্রি, এখানে শুধু ক্লাস্টার এগ্রির ডাটাটা আছে। এই চ্যাপ্টার থেকে ক্লাস্টার এগ্রিতে এই পর্যন্ত 18টা কোশ্চেন আসছে। কত? 6 বছরে 18টা, তার মানে অন অ্যান অ্যাভারেজ 3টা করে কোশ্চেন আসে, তুমি ধরতে পারো 18টা কোশ্চেন আসছে। 18টা কোশ্চেনের মধ্যে 14টা কোশ্চেন আসছে হচ্ছে এই কোষস্থ সজীব বস্তু আর বংশগতি থেকে। 14টা কোশ্চেন আসছে হচ্ছে কোষস্থ সজীব বস্তু আর হচ্ছে কি বলতো বংশগতি থেকে। হ্যাঁ, সবাই একটু বন্ধু বান্ধবদেরকে মেনশন দিয়ে দাও, এত কম্প্যাক্ট ক্লাস, এত গুছিয়ে পড়াই, তারপরেও যদি তোমরা ক্লাসে উপস্থিত না থাকো তাহলে কিন্তু আসলেই খারাপ লাগে, বুঝছো? তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানালাইসিস। আমরা তাহলে এই দুইটা টপিকসে সবচেয়ে বেশি গুরুত্ব দিব। আর এই স্লাইড গুলো কিন্তু অনেক বেশি কনসাইজ করা, অপ্রয়োজনীয় জিনিস যেগুলো কৃষির জন্য লাগে না সেগুলো এই স্লাইড থেকে ফেলে দেওয়া হয়, ফেলে দিয়ে তারপরে কৃষির উপযোগী করে হচ্ছে এটাকে রেডি করা হয়। তারপরে তোমরা যদি জাহাঙ্গীরনগরের কথা চিন্তা করো, তারপরে জিএসটির কথা চিন্তা করো, এই যে জাহাঙ্গীরনগরের কথা যদি চিন্তা করো, দেখো 72, তারপর হচ্ছে কত 56, অর্থাৎ এই দুইটা টপিক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। চলো আমরা হচ্ছে পড়াই যাই, তাহলে তোমরা একটা ধারণা নিলা। ফার্স্ট অন যে আমরা টপিকস গুলো পড়বো এগুলো হচ্ছে যে কোষ সম্পর্কিত প্রাথমিক আলোচনা, কোষস্থ জড়বস্তু। জড়বস্তু থেকে আমরা এক দুটো জিনিস পড়বো, আর কোষ সম্পর্কিত প্রাথমিক আলোচনা। দেখো কোষ সম্পর্কিত প্রাথমিক আলোচনা বলতে আমরা কি বুঝি, এটা প্রথমে আসে হচ্ছে কোষ। যে কোষ কি? জীবদেহের গঠন এবং হচ্ছে কার্যিক একককে কি বলা হয় বলতো? কোষ বলা হয়। এই যে কোষটা আছে, এই কোষ সম্পর্কে সর্বপ্রথম যে বিজ্ঞানী ধারণা দিছে ওনার নাম হচ্ছে কি বলতো? রবার্ট হুক। ওনার নাম কি? রবার্ট হুক। এই যে কৃষি ভার্সিটির কোশ্চেন, জানো উনি যে বইটাতে এটা সম্পর্কে ধারণা দিছে ওনার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। মাইক্রোগ্রাফিয়া যে বইটাতে কোষ সম্পর্কে ধারণা দিছে সেই বইটার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া কি একটা আর হবে, মাইক্রোগ্রাফিয়া। এই যে এই বইটাতে উনি যখন হচ্ছে ধারণা দেওয়ার পরেই কিন্তু হচ্ছে একটা কোষ সম্পর্কে মানুষের মনে একটা ধারণা জন্মালো। তারপর থেকে হচ্ছে বাকি জিনিসগুলো চলে আসছে। এই সেল সম্পর্কে জীববিজ্ঞানের যে শাখা আলোচনা করা হয় সেটাকে বলা হয় বেসিক্যালি সাইটোলজি। সেটাকে কি বলা হয়? সাইটোলজি বলা হয়। এই যে সাইটোলজি, এই সাইটোলজির জনক কিন্তু রবার্ট হুক। সাইটোলজি বা কোষবিদ্যার জনক কে বলতো? রবার্ট হুক। কিন্তু যদি আমাদেরকে কোশ্চেন করে যে আধুনিক সাইটোলজি বা আধুনিক কোষবিদ্যার জনককে, তখন আমরা আনসার করবো কি বলতো? সোয়ানসন। তাহলে আমাদেরকে যদি বলা হয় যে আধুনিক কোষবিদ্যা বা আধুনিক সাইটোলজির জনককে, তখন আমরা কি আনসার করবো বলতো? সোয়ানসন অ্যান্সার করবো। বিশাল একটা চ্যাপ্টার, আমি 1.5 ঘন্টার মধ্যে গুছায় দিব। 1.5 ঘন্টার মধ্যে একদম কৃষির উপযোগী করে সুন্দর করে হচ্ছে গুছায় দিব। তাহলে দেখো সাইটোলজি বা আধুনিক কোষবিদ্যার জনক হচ্ছে, তাহলে আমরা কি বলতেছি বলতো? সোয়ানসনকে আধুনিক কোষবিদ্যার হচ্ছে জনক হচ্ছে বলতেছি। এবার দেখো এই যে রবার্ট হুকের যে পর্যালোচনা ছিল তার পরবর্তীতে যে তথ্যগুলো চলে আসে সেটা হচ্ছে যে সবচেয়ে ছোট কোষের নাম কি, সবচেয়ে বড় কোষের নাম কি, এখানে বেশ কিছু হচ্ছে কনফিউশন কিন্তু আমাদের মধ্যে কাজ করে। যেমন আমরা যদি বলি যে সবচেয়ে বড় কোষ ওভারঅল, মানে সবচেয়ে বড় কোষ হচ্ছে ওভারঅল, যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে উট পাখির ডিম। উট পাখির হচ্ছে ডিম হচ্ছে ওভারঅল বড় কোষ হচ্ছে উট পাখির ডিম হচ্ছে সবচেয়ে বড় কোষ। বুঝতে পারছো? আর যদি আমরা এই হচ্ছে এনিমেলের কথা বলি, প্রাণীর কথা বলি, সেই ক্ষেত্রে যে বড় কোষটা চলে আসে সেইটার নাম হচ্ছে কি বলতো? নিউরন সেল। এই নিউরন সেলটার হচ্ছে লেন্থ কিন্তু 1.37 মিটার, মনে রাখবা মিটার। আর যদি হচ্ছে আমরা বলি যে সবচেয়ে ছোট কোষের কথা যদি আমরা বলি, তাহলে দেখো দুটো জিনিস চলে আসে, একটা হচ্ছে শুক্রাণু, আরেকটা হচ্ছে কি বলতো? অণুচক্রিকা। একটা হচ্ছে শুক্রাণু, আরেকটা হচ্ছে কি বলতো? অণুচক্রিকা। আর
যদি ওভারঅল বলি আমরা, তাহলে সেটা হচ্ছে পিপিএলও বা প্লিউরোনিউমোনিয়া লাইক অর্গানিজম, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে মাইকোপ্লাজমা, যেটাকে আমরা বলে থাকি কি মাইকোপ্লাজমা। তাহলে এই তথ্যগুলো আমরা মনে রাখবো যে বড় কোষ কোনটা, ছোট কোষ কোনটা। প্রথমটা হচ্ছে ওভারঅল বড় কোষ, আর যদি আমাদেরকে বলে যে প্রাণী দেহের বড় কোষ বা মানব দেহের বড় কোষ কোনটা, সেটা হচ্ছে নিউরন সেল। তারপরে ছোট কোষ হচ্ছে শুক্রাণু অনুচক্রিকা। আর যদি ওভারঅল আমাদেরকে জিজ্ঞেস করে, পিপিএলও বা প্লিউরোনিউমোনিয়া লাইক হচ্ছে অর্গানিজমস। এই তথ্যগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। তারপরে দেখো এখানে কিছু সংজ্ঞা আছে, এই সংজ্ঞাগুলো মাঝে মাঝে দেয়। এই দুইটা সংজ্ঞা আমরা জানবো। প্রথম দুইটা সংজ্ঞা, যে জিন ব্রাচেট কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক, ডি রবার্টিস বলছে জীবের গঠন এবং কার্যিক একককে কি বলা হয়, কোষ বলা হয়। এই প্রথম দুইটা সংজ্ঞা, যে কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক, জীবের গঠন এবং কার্যিক একককে কি বলা হয়, কোষ বলা হয়। তারপর হচ্ছে কোষ তত্ত্বের মূল কথা, সেল থিওরি। দুইজন বিজ্ঞানী হচ্ছে সেল থিওরি, যে কোষ তত্ত্ব দিছে হচ্ছে প্রথমত দুইজন বিজ্ঞানী। এটা কৃষির এক্স কোশ্চেন, যে দেখো যে দুইজন সায়েন্টিস্ট, উদ্ভিদ বিজ্ঞানী স্লেইডার এবং প্রাণী বিজ্ঞানী থিওডর সোয়ান। এটা প্রচুর আসছে পরীক্ষায় পর্যন্ত, যে হচ্ছে সেল থিওরি কে দিছে। সেল থিওরি তাহলে দিছে হচ্ছে কে বলতো, স্লেইডার, আর হচ্ছে কি সোয়ান দিছে। সেল থিওরি কে দিছে, স্লেইডার, আর হচ্ছে সোয়ান দিছে হচ্ছে কি সেল থিওরি। এটা আমরা মনে রাখবো। তবে ওনাদের পরবর্তীতে আরো একজন বিজ্ঞানী সেল থিওরি দিছে, ওনার নাম হচ্ছে কি বলতো, ভার্চু। তবে সেটা যা, তবে ওনারা যে তিনটা স্টেটমেন্ট দিছে, এগুলা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না কৃষিতে বিশেষ করে। আমরা এই তিনটা নাম জানবো, স্লেইডার, সোয়ান, আর হচ্ছে কি বলতো, ভার্চু। দ্যাটস এনাফ। এই হচ্ছে আমাদের কোষ সম্পর্কে হচ্ছে প্রাথমিক আলোচনা। এই জিনিসগুলো হচ্ছে আমরা জানার চেষ্টা করব। তারপরে রিসেন্টলি একটা বিষয় থেকে হচ্ছে কোশ্চেন আসে, সেটা হচ্ছে স্টেম সেল। কি হচ্ছে বলতো, স্টেম সেল থেকে কোশ্চেন আসে। দেখলাম এবার মেডিকেলেও আসছিল, গতবার কৃষিতেও পরীক্ষা দিছিল। যে স্টেম সেল বলতে আমরা আসলে কি বুঝি? স্টেম সেল হচ্ছে এমন এক ধরনের কোষ, যে কোষটা আসলে দেহের প্রয়োজনে, ঠিক আছে, দেহের প্রয়োজনে যে কোনো কোষেই হচ্ছে কি করতে পারে বলতো, কনভার্ট হতে পারে। একদম খাঁটি বাংলা ভাষায় যদি বলি, ভ্রূণ কোষগুলো হচ্ছে স্টেম সেল। ভ্রূণ কোষগুলো কি বলতো, স্টেম সেল। ভ্রূণ কোষগুলো হচ্ছে কি বলতো, স্টেম সেল। বোন ম্যারোতে প্রচুর পরিমাণে হচ্ছে স্টেম সেল থাকে, অস্থিমজ্জা বা হচ্ছে কি বোন ম্যারো, এগুলোতে প্রচুর পরিমাণে হচ্ছে স্টেম সেল থাকে। স্টেম সেলের কাজ হচ্ছে দেহের যেমন রক্ত, যে বিভিন্ন যে রক্ত কণিকা গুলো তৈরি হয়, সেগুলো স্টেম সেল থেকে তৈরি হয়। এই তথ্যগুলো আমরা হচ্ছে একটু জানার চেষ্টা করবো। এরা অসংখ্য বিভাজিত হতে পারে। তারপরে বিভিন্ন প্রকার কোষ, টিস্যু এরা তৈরি করতে পারে। অর্থাৎ স্টেম সেল হলো তরকারির আলুর মতো, যে এই সেলটা যে কোনো কোষ, যে কোনো টিস্যু তৈরি করতে পারে, অসংখ্য বিভাজিত হতে পারে। সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় হচ্ছে বোন ম্যারো বা অস্থিমজ্জায়। আমাদের দেহের যে রক্ত কণিকা গুলো, সেগুলো কিন্তু এই স্টেম সেল থেকে তৈরি হয়। ওকে, তারপরে দেখো এই যে বিশাল একটা শর্ট আছে, এখান থেকে কৃষিতে খুব একটা কোশ্চেন আসে না এখন পর্যন্ত। তবে আমি দুই একটা মার্ক করে দিচ্ছি, যে দুই চারটা তোমরা হচ্ছে জানবা। এই যে কোষটা জানবা, তারপরে হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়াটা জানবা, তারপরে হচ্ছে তোমার নিউক্লিয়াসটা জানবা, তারপরে হচ্ছে তোমার রাইবোসোমটা জানবা, লাইসোসোমটা জানবা, ঠিক আছে, লাইসোসোম, ক্লোরোপ্লাস্ট জানবা, তারপরে হচ্ছে ডিএনএ রঞ্জন পদ্ধতিটা জানবা, প্লাস্টিকটা জানবা। ওকে, এই কয়েকজন, 3 2 5 আর 3 আছে 8টা। এই 8টা জিনিস জানবা, যে কোষ আবিষ্কার করছে কে, রবার্ট হুক, নিউক্লিয়াস হচ্ছে রবার্ট ব্রাউন, মাইটোকন্ড্রিয়া কলিকার, তারপরে লাইসোসোম দা দুবে, রাইবোসোম হচ্ছে ট্যালেট, তারপরে ক্লোরোপ্লাস্ট হচ্ছে শিম্পার, প্লাস্টিক হচ্ছে শিম্পার। এই দুইটা বেসিক্যালি একই। তারপরে হচ্ছে ডিএনএ রঞ্জন পদ্ধতি হচ্ছে ফুলজিট। আমরা এই তথ্যগুলো হচ্ছে একটু জানার চেষ্টা করব, কারণ এখান থেকে হচ্ছে মাঝে মাঝে হচ্ছে প্রশ্ন দিয়ে দেয় কিন্তু। ওকে, এরপরে চলে যাই আমরা নেক্সট দেখি, যে কোষের আসলে প্রকারভেদ। এখানে একটা কোষ দেওয়া আছে, একটা হচ্ছে ইউক্যারিওট আর একটা হচ্ছে প্রোক্যারিওট কোষ। ইউক্যারিওট বা হচ্ছে আদিকোষী নাকি না প্রকৃতকোষী। ইউ মানে হচ্ছে প্রকৃত, আর প্রো মানে হচ্ছে আদিকোষী, প্রোক্যারিওট। তাহলে দেখো, আমি যদি খুব সহজ ভাষায় বলি, যে এই যে আমাদের বইতে যে আলোচনাটা করছে, যে ইউক্যারিওট আর হচ্ছে প্রোক্যারিওট বা প্রকৃতকোষী এবং হচ্ছে আদিকোষী, এদের মধ্যে বেসিক একটা পার্থক্য হচ্ছে নিউক্লিয়াসের গঠনে পার্থক্য। যে আমরা সাধারণভাবে কি জানি, যে একটা নিউক্লিয়াসের গঠনে হচ্ছে 4টা জিনিস পাওয়া যায়। আমরা একটু দেখার চেষ্টা করি, যে একটা নিউক্লিয়াসের গঠনে হচ্ছে আমরা 4টা জিনিস পাবো। খেয়াল করো, এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, ঠিক আছে, এটা হচ্ছে একটা নিউক্লিয়াস।
আর এই নিউক্লিয়াসের ভিতরে আরেকটা অঙ্গাণু থাকে যেটার নাম হচ্ছে নিউক্লিওলাস, যেটার নাম হচ্ছে কি বলতো নিউক্লিওলাস। এটা হচ্ছে একটি নিউক্লিওলাস। আর এইটার ভিতরে হচ্ছে থাকতেছে তোমার হচ্ছে এরকম ক্রোমাটিন জালিকা, ঠিক আছে, ক্রোমাটিন হচ্ছে জালিকা হচ্ছে থাকতেছে, যেটাকে আমরা হচ্ছে ক্রোমোজোম বলে থাকি পরবর্তীতে। ক্রোমাটিন হচ্ছে জালিকা। তাহলে দেখো আমরা যদি এর পোর্শন গুলোকে মার্ক করি আর আলটিমেটলি হচ্ছে আমরা কি কি পাচ্ছি আসলে এর পোর্শন গুলোকে মার্ক করলে, খেয়াল করো যে এই যে বাহিরে যেটা থাকে এটার নাম হচ্ছে মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন, বুঝতে পারছো? এটা হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিওলাস। তারপর হচ্ছে এটা হচ্ছে ক্রোমাটিন জালিকা, ক্রোমাটিন, ঠিক আছে, যেটাকে হচ্ছে আমরা বলে থাকি বেসিক্যালি ওই যে বললাম যে একসময় গিয়ে আমরা এটাকে ক্রোমোজোম বলি, যখন কোষ বিভাজনে যায় তখন হচ্ছে এইটা লক্ষ্য করা যায়, নরমালি হচ্ছে এটা কিন্তু হচ্ছে লক্ষ্য করা যায় না। আরেকটা হচ্ছে তোমার হচ্ছে নিউক্লিওপ্লাজম, এই যে এখান দিয়ে যেটা থাকে আর কি লিকুইড, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম। এবার খেয়াল করো যে আমরা আসলে কি বুঝতেছি, অর্থাৎ একটা নিউক্লিয়াসে যদি এই চারটা অংশ থাকে, কি কি বলছি, মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, তারপর হচ্ছে ক্রোমাটিন জালিকা, আর হচ্ছে কি নিউক্লিওলাস, তখন সেই নিউক্লিয়াসটাকে বলবো আমরা সুগঠিত নিউক্লিয়াস। এবার এই চারটা অংশের যদি কোনো একটা অংশ অনুপস্থিত থাকে তখন আমরা তাকে সুগঠিত নিউক্লিয়াস বলতে পারবো না। তার মানে এই যে আমরা যে পড়ি যে ইউক্যারিওট আর হচ্ছে তোমার প্রোক্যারিওট, বা এই যে আদিকোষী যেটাকে আমরা প্রোক্যারিওট বলতেছি, তাদের নিউক্লিয়াসে বেসিক্যালি এই নিউক্লিয়ার মেমব্রেনটা থাকে না। তাদের নিউক্লিয়াসে হচ্ছে কি বলতো এই নিউক্লিয়ার মেমব্রেনটা থাকে না, বুঝতে পারছো যে এই নিউক্লিয়ার মেমব্রেনটা থাকে না। সো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস যে তোমার যেগুলো হচ্ছে প্রোক্যারিওট বা আদিকোষী তাদের নিউক্লিয়াসে কি থাকে না, নিউক্লিয়ার মেমব্রেনটা থাকে না। দ্যাটস ওয়াই তাদের হচ্ছে আমরা নিউক্লিয়াসটাকে সুগঠিত বলি না, নিউক্লিয়াসটাকে সুগঠিত বলি না। এটা হচ্ছে একটা বেসিক পার্থক্য। এখানে হচ্ছে বিশাল একটা পার্থক্য দেওয়া আছে, প্রোক্যারিওট, ইউক্যারিওট, দেহকোষ, জননকোষ, উদ্ভিদকোষ, প্রাণীকোষ, দেহকোষ, জননকোষ, উদ্ভিদকোষ, প্রাণীকোষ। এইটার মধ্যে হচ্ছে তোমরা হচ্ছে ভালো করে একটু জানার চেষ্টা করবা, এখান থেকে কিন্তু হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসে। এই যে এটাকে আমি বেসিক্যালি একটু খণ্ডায়ন করে দিছি যে ইউক্যারিওট আর হচ্ছে প্রোক্যারিওট। যে ইউক্যারিওটের ক্ষেত্রে দেখো সুগঠিত নিউক্লিয়াস থাকে আর এখানে হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। বাকি কিছু পার্থক্য আছে, এগুলো পড়তে হবে, এগুলো তোমরা অনেক পড়ছো, দ্যাটস ওয়াই আমি আলোচনা করব না। আর হচ্ছে দেহকোষ, জননকোষ, উদ্ভিদকোষ, আর হচ্ছে কি বলতো প্রাণীকোষ, এই জিনিসগুলো হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করব। ওকে, এরপরে আসা হচ্ছে, এটা দরকার নাই, এটা অ্যানিমাল সেল আর প্ল্যান্ট সেলের একটা পার্থক্য দেওয়া আছে। এরপর হচ্ছে এটা একটা আদর্শ উদ্ভিদ কোষ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা। একটা আদর্শ উদ্ভিদ কোষের ক্ষেত্রে হচ্ছে আমরা কি কি পাচ্ছি, খেয়াল করো যে একটা আদর্শ উদ্ভিদ কোষের হচ্ছে দুই ধরনের হচ্ছে ইনগ্রেডিয়েন্ট হচ্ছে আমরা পাচ্ছি। কি কি ইনগ্রেডিয়েন্ট দেখো, জড়বস্তু আর প্রোটোপ্লাজম বা হচ্ছে কি বলতো সজীব বস্তু। প্রোটোপ্লাজম বা হচ্ছে কি বলতো সজীব বস্তু। পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। এই যে আমরা যে হচ্ছে 2 নম্বর কনসেপ্টে পড়লাম যে সজীব বস্তু, এই সজীব বস্তু বেসিক্যালি কিন্তু হচ্ছে এখান থেকে শুরু হয়, বুঝতে পারছো? এখান থেকে শুরু হয় যে এই জায়গাগুলো থেকে, এই জায়গাগুলো থেকে হচ্ছে তোমার, তুমি যদি এই জায়গাটা ভালো করে পড়ো তুমি ধরে নিতে পারো তুমি 2 নম্বর কমন পাবা। সব পড়তে হবে না, আমি আস্তে আস্তে তো যাচ্ছি, তখন দেখবা। তাহলে চলো আগে আমরা এই পার্টটা শেষ করি যে জড়বস্তু। জড়বস্তু বলতে বোঝায় যে পদার্থগুলো আসলে হচ্ছে জড়, বুঝলি তো, যে প্রাণহীন যারা আর কি। তো এই যে যে জড়বস্তু আছে এদের হচ্ছে তোমার কোষ প্রাচীর, কোষস্থ নির্জীব বস্তু, এই দুইটা ভাগে ভাগ করা হয়। কোষ প্রাচীর নিয়ে আমরা একটু পরে ডিটেলস জানবো। কোষস্থ নির্জীব বস্তু আবার 3 প্রকার, সঞ্চিত, মিশ্রিত, বর্জ্য পদার্থ। পরীক্ষা প্রচুর জিজ্ঞাসা করা হয় যে কোনটা সঞ্চিত, কোনটা মিশ্রিত, কোনটা বর্জ্য পদার্থ। তো আমরা দেখো সঞ্চিত পদার্থ মানুষ 6 ধরনের খাদ্য গ্রহণ করে, প্রধানত কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, পানি, লবণ আর হচ্ছে কি ভিটামিন। এই 6 ধরনের খাবার হচ্ছে আমরা খাই। তার মধ্যে 3টা যে জটিল খাবার, কমপ্লেক্স ইনগ্রেডিয়েন্ট যে 3টা হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং হচ্ছে লিপিড। এই দেখো কার্বোহাইড্রেট, প্রোটিন আর হচ্ছে কি লিপিড, এই 3টা হচ্ছে কি বলতো সঞ্চিত পদার্থ। এই 3টা কি বলতো সঞ্চিত পদার্থ হচ্ছে এই 3টা। তাহলে আমরা মনে রাখবো যে উদ্ভিদের সঞ্চিত পদার্থ হচ্ছে মানুষের যে প্রধান 3টা খাবার আছে সেই 3টা। মিশ্রিত পদার্থ হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার। এটা তো আমরা মনে রাখতে পারো PHEN, ফ্যান, ঠিক আছে। পিগমেন্ট, হরমোন, এনজাইম, নেকটার। নেকটার বলতে হচ্ছে মধু বোঝায়, তারপরে পিগমেন্ট তো বোঝো রঞ্জক পদার্থ, হরমোন তো বোঝোই, এনজাইম হচ্ছে বোঝো।
আর এই দুইটা ছাড়া বাকি যেটা থাকে সেটা হচ্ছে কি বলতো বর্জ্য পদার্থ। ওকে, তারপরে আসো প্রোটোপ্লাজম বা হচ্ছে কোষস্থ সজীব বস্তু। ঠিক আছে, প্রোটোপ্লাজম দেখো ফার্স্ট অন এই যে প্রোটোপ্লাজম এইটাকে হচ্ছে জীবনের ভৌত ভিত্তি বলছে একজন বিজ্ঞানী। কি বলছে বলতো? জীবনের ভৌত ভিত্তি বলছে একজন বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে বি হাক্সলে। কে বলছে বলতো? বি হাক্সলে প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলছে, অর্থাৎ যে কোনো প্রাণ যাদের আছে তাদের জীবনের ভৌত ভিত্তি হচ্ছে কি বলতো প্রোটোপ্লাজমকে হচ্ছে জীবনের ভৌত ভিত্তি বলা হয়। আর এই প্রোটোপ্লাজমটা অলওয়েজ হচ্ছে ঘূর্ণায়মান বা হচ্ছে চলমান, এটা কিন্তু স্থির নয়। এই যে প্রোটোপ্লাজমের যে চলন, একটা হচ্ছে একমুখী চলন আর একটা হচ্ছে বহুমুখী চলন। একমুখী মানে কি বলতো? যে মনে করো যে শুধু ডানে থেকে বামে ঘুরতেছে, এটা একমুখী চলন। বহুমুখী চলন কি নানান দিকে ঘুরতেছে, এটা হচ্ছে বহুমুখী চলন। তাহলে একমুখী চলন দেখা যায় হচ্ছে পাতা ঝাঁঝিতে। ঠিক আছে, এই প্রোটোপ্লাজমের যে একমুখী যে চলন সেটা হচ্ছে পাতা ঝাঁঝি, আর যে বহুমুখী চলন সেটা হচ্ছে ট্রাডেস ক্যানিটা, হচ্ছে ট্রাডেস ক্যানিটা। বুঝতে পারছো? ট্রাডেস ক্যানিটাতে বহুমুখী চলন দেখা যায়। এবার খেয়াল করো এই প্রোটোপ্লাজমের তিনটা পার্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু প্রশ্ন করা হয়। নিচের কোনটি প্রোটোপ্লাজমের অংশ? খেয়াল করো, প্রোটোপ্লাজমের তিনটা পার্ট, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। তার মধ্যে আমরা নিউক্লিয়াস নিয়ে একটু ধারণা নিলাম, যে নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিয়ার রেটিকুলাম বা হচ্ছে কি বলতো ক্রোমোজোম। অনেক সময় কিন্তু পরীক্ষায় এই প্রশ্নটাও করে যে নিচের কোনটি নিউক্লিয়াসের অংশ, নিচের কোনটি নিউক্লিয়াসের অংশ নয়। এই টাইপের কোশ্চেন কিন্তু হচ্ছে পরীক্ষায় করে। ওকে, এবার আসো কোষ ঝিল্লি আর সাইটোপ্লাজম। এই যে প্লাজমা মেমব্রেন বা যে কোষ ঝিল্লি, এটার বেশ কিছু মডেল আছে, ফ্লুইড মোজাইক মডেল, সিঙ্গার এন্ড নিকলসন যে হচ্ছে মডেলটা দিছিল, সেগুলো আমরা একটু পরে দেখবো, ওভারভিউ আর কি যতটুকু লাগে। আর এর হচ্ছে বেসিক্যালি একটা অংশ হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম এর যে আরেকটা মেইন অংশ, যেটাকে হচ্ছে আমরা কি বলতেছি বলতো সাইটোপ্লাজম বলতেছি। এখান থেকে প্রচুর পরিমাণে হচ্ছে প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসে থাকে। সাইটোপ্লাজমের দুইটা অংশ খেয়াল করো, একটা হচ্ছে সাইটোসোল বা মাতৃকা, অর্থাৎ এটার ভিতরে যে লিকুইডটা থাকে, সাইটোপ্লাজমের ভিতরে যে হচ্ছে কি বলতো লিকুইডটা থাকে, সেটাকে সাইটোসোল বা মাতৃকা বলা হয়। এইটা বলছে হচ্ছে বিজ্ঞানী লার্ডি। বুঝতে পারছো? এই সাইটোসোল নামকরণটা করছে কোন বিজ্ঞানী বলতো? বিজ্ঞানী হচ্ছে লার্ডি, এটাকে হচ্ছে সাইটোসোল হচ্ছে নামকরণ করছে। এবং এই সাইটোপ্লাজমের কিন্তু 65 থেকে তোমার হচ্ছে 96% পানি থাকে। কি বলছি? 65 থেকে 96% হচ্ছে কি বলতো ওয়াটার থাকে। এই হচ্ছে সাইটোপ্লাজমে বা হচ্ছে এই সাইটোসোল বা মাতৃকার ভিতরে যেটা থাকে আর কি। আর এই যে সাইটোপ্লাজমের ভিতরে যে অঙ্গাণুগুলো থাকে তাদেরকে বলা হয় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এই যে আমরা যে পড়ি তোমার হচ্ছে প্লাস্টিড, রাইবোজোম, তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া, যা আছে সব হচ্ছে কি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তাহলে পরীক্ষায় কিন্তু আমাদের এই টাইপের কোশ্চেন আসে যে নিচের কোনটি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু? প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোসোম, গোলগি বডি, লাইসোসোম, সেন্ট্রোসোম, পারঅক্সিসোম, গ্লাইঅক্সিসোম, কোষ গহ্বর। এগুলো কি কোষীয় অঙ্গাণু। আমরা যখন উদ্ভিদশাহী তত্ত্ব পড়ছিলাম সেখানে কিন্তু আমরা আরেকটা জিনিস পড়ছিলাম যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সংঘটিত হয় কিন্তু সাইটোপ্লাজমে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সংঘটিত হয় কোথায় বলতো? সাইটোপ্লাজমে কিন্তু গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সংঘটিত হয়। সো আমরা এই জিনিসগুলো জানার চেষ্টা করব। এবার দেখো যে এই যে কোষীয় অঙ্গাণুগুলো আছে এদের মধ্যে কিছু আছে ঝিল্লিবদ্ধ আর কিছু আছে কি বলতো ঝিল্লিবিহীন। অর্থাৎ আমরা যদি মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচারটা চিন্তা করি, এটা হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়ার বাহির দিয়ে দেখো এরকম দ্বি-স্তর বিশিষ্ট একটা আবরণী থাকে। অর্থাৎ যে সকল সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর বাহির দিয়ে এরকম দ্বি-স্তর বিশিষ্ট আবরণী থাকবে, যে সকল সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর বাহির দিয়ে এরকম দ্বি-স্তর বিশিষ্ট আবরণী থাকবে, আমরা তাদেরকে বলবো হচ্ছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। তাহলে ঝিল্লিবদ্ধ অঙ্গাণুগুলো মনে রাখার জন্য আমরা মনে রাখতে পারি মা এ ভবের পাগল। ভবের মানে হচ্ছে পৃথিবী, মা এ ভবের পাগল। তাহলে দেখো মা দিয়ে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। এ দিয়ে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ভবের দিয়ে হচ্ছে ভ্যাকুওল, তারপরে হচ্ছে ভেসিকল, প দিয়ে হচ্ছে পারঅক্সিসোম, গ দিয়ে হচ্ছে গোলগি বডি,
গোলগি বডি, তারপরে ল দিয়ে হচ্ছে কি বলতো লাইসোসোম, ল দিয়ে লাইসোসোম। তাহলে আমরা জানলাম যে হচ্ছে কি মা এর ভবের পাগল এগুলো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। ঝিল্লিবদ্ধ বলতে কি বোঝায়, এই অঙ্গাণুগুলোর বাড়িতে এরকম দ্বিস্তর বিশিষ্ট একটা লেয়ার থাকবে। তাহলে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ভ্যাকিউল ভেসিকল, পারঅক্সিসোম, গোলগি বডি, লাইসোসোম, এগুলো হচ্ছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। তাহলে এই যে আমরা টোটাল জিনিসটা পড়লাম, এটাই হচ্ছে আমাদের কোষ সম্পর্কে প্রাথমিক আলোচনা। এটা হচ্ছে আমাদের কোষ সম্পর্কে প্রাথমিক আলোচনা। এই পর্যন্ত সবাই বুঝছো কিনা ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও। এই পর্যন্ত সবাই বুঝছো কিনা ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও। না বুঝলে তোমাদের প্রশ্ন করতে পারো। হ্যাঁ, এই পর্যন্ত সবাই বুঝছো কিনা ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও যে এই পর্যন্ত তোমরা সবাই বুঝেছো। হ্যাঁ, এই পর্যন্ত তোমরা সবাই বুঝছো কিনা ভাইয়াকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও। দ্রুত কমেন্টে লিখবা ক্লিয়ার, যারা বুঝেছো তারা লিখবা হচ্ছে ক্লিয়ার কমেন্টে, ঠিক আছে? কমেন্টে লিখবা হচ্ছে ক্লিয়ার, যারা বুঝেছো তারা লিখবা হচ্ছে ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার। এবার এই কোশ্চেনটার অ্যান্সার করো। অ্যান্সার করবা হচ্ছে নাম্বার লিখে। সাপোজ মনে করো 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সার এ, তাহলে অ্যান্সার করবা এভাবে 01 এ বা 1 এ, ঠিক আছে? 1 এ, 1 এর অ্যান্সার এ, এইভাবে অ্যান্সার করবা। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার করো, এই কোশ্চেনটার অ্যান্সার করো দেখি। হ্যাঁ, এই কোশ্চেনটার অ্যান্সার করো যে আধুনিক কোষবিদ্যার জনক কে? দেখো পড়াইছি তোমাদের। আধুনিক কোষবিদ্যার জনক কে? দেখো তোমাদেরকে পড়াইছি। আচ্ছা, সোয়ানসন। কিন্তু যদি আধুনিক না বলতো, এখানে আধুনিক নাই, আধুনিক নাই, তখন হয়তো কে বলতো? আধুনিক না থাকলে তখন হয়তো রবার্ট হুক। বুঝতে পারছো? তখন হয়তো কে? রবার্ট হুক, যদি আধুনিক না থাকতো। ওকে, তারপরে আসো, কোন বিজ্ঞানী কোষ তত্ত্ব দেন বলো? এটা কমেন্ট করে জানাও। কোন বিজ্ঞানী কোষ তত্ত্ব দিছে? কোন বিজ্ঞানী কোষ তত্ত্ব দিছে? কমেন্ট করো দেখি। তোমরা যারা ওয়েবসাইটে এনরোল করো নাই, তোমরা যারা ওয়েবসাইটে এনরোল করো নাই, তারা সবাই দ্রুত এনরোল করে ফেলো, ঠিক আছে? এটা হ্যাঁ, এটা কমেন্ট করো। 4-এর হ্যাঁ, এগুলো তোমাদের পারার কথা। তারপরে হচ্ছে ওই যে কোষস্থ জড়বস্তুর ভিতরে যে হচ্ছে কোষ প্রাচীরটা ছিল, বুঝতে পারছো? তো কোষ প্রাচীরের এখানে যেটা করবা, যে আমরা সবাই জানি যে কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে কি বলতো? সেলুলোজ। সেলুলোজ উদ্ভিদ, এটা তো বেসিক্যালি উদ্ভিদ কোষ প্রাচীর। উদ্ভিদ কোষ প্রাচীরের প্রধান উপাদানটার নামই হচ্ছে কি বলতো? সেলুলোজ। বুঝতে পারছো? উদ্ভিদ কোষ প্রাচীরের প্রধান উপাদানটার নাম হচ্ছে কি? সেলুলোজ। এখানে দেখো একটা জিনিস আছে যে আমরা কোষ প্রাচীরের কয়টা উপাদান মানে লেয়ার পাইছি বলতো? 3টা। ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, আর হচ্ছে কি থার্ড লেয়ার। এই যে লেয়ারটা আছে, খেয়াল করো, এই যে এই পয়েন্টটা খেয়াল করো, এই পয়েন্টটাতে কি কি আছে? যে মধ্য পর্দায় অধিক পরিমাণে পেকটিক অ্যাসিড থাকে, প্রাইমারি অলে হচ্ছে কি গ্লাইকোপ্রোটিন থাকে, আর সেকেন্ডারি অলে হচ্ছে সুবেরিন থাকে। সেকেন্ডারি সুবেরিন, সেকেন্ডারি সুবেরিন, সেকেন্ডারি সুবেরিন। তাহলে দেখো সেকেন্ডারি অলে কি থাকতেছে? সুবেরিন। আর হচ্ছে প্রাথমিক প্রাচীরে কি গ্লাইকোপ্রোটিন, আর হচ্ছে তোমার মধ্য পর্দায় হচ্ছে কি পেকটিক অ্যাসিড। তাহলে দেখো আমি বলতেছি কিভাবে মনে রাখবা। এই যে প্রাথমিক প্রাচীর কি? প দিয়ে, তাহলে প দিয়ে মনে রাখবা প্রোটিন। সেকেন্ডারি কি? স দিয়ে, তাহলে মনে রাখবা হচ্ছে সুবেরিন। আর এইটা নরমালি মনে রাখবা যে মধ্য পর্দায় কি বলতো? পেকটিক অ্যাসিড। তারপরে দেখো এখানে আরেকটা তথ্য আছে, মধ্য পর্দাকে কি পিট মেমব্রেন পাওয়া যায়। এই মধ্য পর্দাটা কিন্তু সকল কোষেই পাওয়া যায়। মধ্য পর্দা কি? সকল কোষেই হচ্ছে পাওয়া যায়। আর কোষ প্রাচীরের প্রধান উপাদান কিন্তু হচ্ছে কি বলতো? সেলুলোজ। আচ্ছা, এবার আসি আমরা, মানে সেলুলোজ তুমি বলতো 40% সেলুলোজ থাকে কোষ প্রাচীরে। এবার দেখো
যে জাইলোগ্লুকান নামক হেমিসেলুলোজ কোষ প্রাচীর গঠনে ক্রসলিঙ্ক হিসেবে কাজ করে, মুখোমুখি দুটো কূপকে পিট পেয়ার বলে, মাইসেলিকে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। আরেকটা জিনিস আছে যেটা কৃষিতে প্রশ্ন আসে, এটা হচ্ছে প্লাজমোডেসমাটা। একটা হচ্ছে প্লাজমোডেসমাটা। তাহলে দেখো প্লাজমোডেসমাটাটা আলটিমেটলি কি, খেয়াল করো। প্লাজমোডেসমাটা হচ্ছে দুইটা কোষের ভিতরে যখন সূক্ষ্ম নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয়। কি বলছি বলতো? দুইটা কোষের ভিতরে যখন সূক্ষ্ম নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে প্লাজমোডেসমাটা। দুইটা কোষের ভিতরে যখন সূক্ষ্ম নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয় তখন সেটাকে আমরা বলতেছি প্লাজমোডেসমাটা। শোনো, আমি বলি এই স্বল্প সময়ে আমি যতটা কম এবং কম্প্যাক্ট ভাবে পড়াবো এটা কোথাও পাবো না। এবং আমি পড়ানোর পরে তোমরা নেটওয়ার্ক যে গাইডটা আছে, নেটওয়ার্ক গাইডটা সলভ করবা, দেখবা যে ঘুরে ফিরে এগুলোই আসতেছে, ঘুরে ফিরে এইগুলোই আসতেছে, এর বাইরে নাই কৃষির প্রশ্ন। বুঝতে পারছো? সো এখন তোমার আসলে দরকার নাই যে দুনিয়া সহ সব পড়া, দুনিয়া সহ সব পড়তে গেলে এখন কিচ্ছু পারবে না। যেমন দুনিয়া সহ যদি সব পড়াইতে চাইতাম, এই টপিকসটাই, এই যে কোষ প্রাচীর, এটাই তোমাকে 10-15 মিনিট পড়াইতাম, 10-15 মিনিট পড়াইতাম। সো অত পড়ে লাভ নাই। কৃষির বায়োলজি অত ডিপ হয় না, কৃষির বায়োলজি অত ডিপ হয় না, যা লাগবে সেটুকু পড়ো। তাহলে দেখো এটাকে আমরা বলতেছি কি বলতো, প্লাজমোডেসমাটা। এবার দেখো যে কোষ প্রাচীরটা আসলে কিভাবে তৈরি হয়। সেলুলোজ অণু 1000 থেকে 3000 সেলুলোজ অণু মিলে সেলুলোজ চেন, 100 সেলুলোজ চেন মিলে কি মাইসেলি, 20টা মাইসেলি মিলে মাইক্রোফাইবিল, 250টা মাইক্রোফাইবিল মিলে ম্যাক্রোফাইবিল, তারপরে কি বলতো কোষ প্রাচীর। তো পরীক্ষায় এই যে এইটা আসে যে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক হচ্ছে কি বলতো তোমার ওই এই যেটা ক্রিস্টালাইন মাইসেলিকে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক বলা হয়। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কাকে বলা হচ্ছে বলতো? ক্রিস্টালাইন মাইসেলিকে হচ্ছে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক বলা হচ্ছে। সো এগুলো আমরা একটু মনে রাখবো। তারপরে আসে হচ্ছে কোষ নির্জীব বস্তু। নির্জীব বস্তুর মধ্যে আমরা পড়ে আসছি, যেমন দেখো আমরা সঞ্চিত পদার্থ কিন্তু পড়ছি, সঞ্চিত পড়ছি, তারপর হচ্ছে কি বলতো নিঃসৃত পদার্থ পড়ছি। সঞ্চিত আমরা কি পড়ছি? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। আর নিঃসৃত পড়ছি হচ্ছে কি ফ্যাট, পিগমেন্ট, হরমোন, নেকটার, এনজাইম, তাই না? আর একটা জিনিস ছিল যে বর্জ্য পদার্থ যে হচ্ছে ছিল, সেখানে তোমার হচ্ছে একটা উপজাত পাওয়া যায়। এই যে বর্জ্য পদার্থের মধ্যে দেখো একটা উপজাত পাওয়া যায় যেটাকে আমরা খনিজ ক্রিস্টাল বলে। খনিজ ক্রিস্টাল হচ্ছে নামক একটা উপজাত পাওয়া যায়। এই যে খনিজ ক্রিস্টাল নামক উপজাত পাওয়া যায় এটাকে বলে ক্যালসিয়াম অক্সালেট। কি বলছি বলতো? ক্যালসিয়াম, ক্যালসিয়াম হচ্ছে অক্সালেট। এই যে ক্যালসিয়াম অক্সালেটটা আছে, এই ক্যালসিয়াম অক্সালেটটা ঠিক আছে যদি সূচের মতো হয় তখন তাকে বলে হচ্ছে গ্রাফাইট। সূচের মতো হয়, সূচের মতো হইলে সেটাকে বলা হচ্ছে গ্রাফাইট। সূচের মতো হইলে সেটাকে বলা হচ্ছে গ্রাফাইট। আর যদি তোমার আঙ্গুরের থোকার মতো হয় তখন তাকে বলা হয় সিস্টোলিক। আঙ্গুরের থোকার মতো যদি হয়, আঙ্গুরের থোকার মতো হইলে সিস্টোলিক। এই তথ্যটা মনে রাখবা, কৃষিতে দিতে পারে সিস্টোলিক। তাহলে দেখো আমরা কি পড়লাম যে সঞ্চিত নিঃসৃত পদার্থ পড়ছি। বর্জ্য পদার্থের মধ্যে একটা খনিজ ক্রিস্টাল পাওয়া যায় যেটার নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। এই ক্যালসিয়াম অক্সালেটটা যদি তোমার সূচের মতো হয় তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি বলতো গ্রাফাইট। আর যদি আঙ্গুরের থোকার মতো হয় তখন আমরা সেটাকে বলতেছি সিস্টোলিক। তো এইটা গেল আমাদের। এই দেখো এই প্রশ্নটার অ্যান্সার করো। কোনটি উদ্ভিদের অনন্য বৈশিষ্ট্য বলো দেখি। এই কোশ্চেনটার অ্যান্সার করো। নিচের কোনটি উদ্ভিদের অনন্য বৈশিষ্ট্য? আমি 1.5 ঘন্টার মধ্যে সুন্দর করে চ্যাপ্টারটা গোছা দেবো এবং যা পড়াবো এগুলোই করবা। কৃষির জন্য এর বাইরে পড়ার দরকার নেই, কৃষির জন্য এর বাইরে পড়ার দরকার নেই। এবং রাজশাহী, চট্টগ্রাম এগুলো দিয়ে কাভার হয়ে যাবে। জাবিতে একটু বেশি পড়তে হবে, বাট রাজশাহী, চট্টগ্রাম কাভার হয়ে যাবে। হ্যাঁ, এই কোশ্চেনটার অ্যান্সার করো দেখি। 2 নম্বর কোশ্চেন না? আচ্ছা, হ্যাঁ, এই মাত্র আমরা যেটা বললাম যে উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে কি বলতো কোষ প্রাচীর। উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে কি বলতো কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। তারপরে দেখো এটা করো, এটা অ্যান্সার করো দেখি। নিচের কোনটি নিঃসৃত পদার্থ নয়? এটা অ্যান্সার করো। নিচের কোনটি নিঃসৃত পদার্থ নয়?
মিশ্রিত পদার্থ নয় হচ্ছে কোনটি? এটা অ্যান্সার করো দেখি। মিশ্রিত পদার্থ নয় কোনটি? এটা অ্যান্সার করো দেখি। খেয়াল করো, মিশ্রিত পদার্থ আমরা কি পড়ছিলাম বলো তো? মিশ্রিত পদার্থ পড়ছিলাম ফেন, PHEN, ফেন, পিগমেন্ট, হরমোন, এনজাইম, নেকটার, তাই না? এই দেখো হরমোন, এনজাইম, পিগমেন্ট আছে, তাই জৈব অ্যাসিড কিন্তু মিশ্রিত পদার্থ নয়, এটা বর্জ্য পদার্থ। তাহলে দেখো এটা হচ্ছে আমরা দেখলাম। তারপরে চলো, এগুলো দরকার নাই। এবার সব প্লাজমা মেমব্রেন বা হচ্ছে কি বলতো কোন ঝিল্লি। এই যে প্লাজমা মেমব্রেন বা কোর ঝিল্লি আছে, এটা বেশ কিছু অন্য নাম আছে, অন্য নামগুলো আমরা মনে রাখবো, ঠিক আছে? কি কি নাম আছে। তারপরে দেখো এটার গঠন সম্পর্কে বেশ কিছু বিজ্ঞানী বেশ কিছু মতবাদ দিছে, যেমন প্রোটিন ক্রিস্টাল মডেল, একক পর্দা হাইপোথিসিস, মাইসেলার মডেল, স্যান্ডউইচ মডেল, বুঝতে পারছো? তারপরে আইসবার্গ মডেল, অনেকগুলো মতবাদ আছে। তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য যে মতবাদটা, এটার নাম হচ্ছে কি ফ্লুইড মোজাইক মডেল। এটা কে দিছে বলতো? সিঙ্গার অ্যান্ড নিকলসন। ফ্লুইড মোজাইক মডেলটা কে দিছে বলতো? সিঙ্গার অ্যান্ড নিকলসন। তাহলে এই মডেলটা নিয়ে হচ্ছে আমাদেরকে একটু পড়তে হয় আর কি, যে সিঙ্গার অ্যান্ড নিকলসন যে মডেলটা দিছে, এই মডেলের হচ্ছে চারটা জিনিসের কথা বলছে: লিপিড বাইলেয়ার, মেমব্রেন প্রোটিন, তারপরে হচ্ছে গ্লাইকোক্যালিক্স, কোলেস্টেরল। লিপিড বাইলেয়ার, মেমব্রেন প্রোটিন, গ্লাইকোক্যালিক্স আর কোলেস্টেরল। আমি 2 মিনিট একটু বলে দিচ্ছি খুব সহজ করে, খেয়াল করো। এই যে এটা একটা, এটা একটা, এটা হচ্ছে লিপিডের একটা লেয়ার, আর এইটা হচ্ছে লিপিডের একটা লেয়ার। তাহলে কয়টা লেয়ার হলো? 2টা লেয়ার হলো। এই কারণে এটা হচ্ছে লিপিড বাইলেয়ার বলা হয়। এই যে বৃত্তটা গুলটু গুলটু, বুঝতে পারছো? এটা হলো ফসফেট। আর এই যে লেস, এটা হলো লিপিড। তাহলে এটা কি? ফসফোলিপিড। গুলটুটা হচ্ছে কি? ফসফেট, আর লেসটা হচ্ছে কি? লিপিড। তার মানে কি? ফসফোলিপিড। তাহলে এইটা ফসফোলিপিডের একটা লেয়ার, এটা আরেকটা লেয়ার। তার মানে ফসফোলিপিডের কয়টা লেয়ার? 2টা লেয়ার। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। এটাকে আমরা কি বলি বলতো? ফসফোলিপিড বাইলেয়ার। ওকে, এটা একটা বিষয় গেল। তারপরে হচ্ছে মেমব্রেন প্রোটিন। 3টা মেমব্রেন প্রোটিন, এই খেয়াল করো। ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিনটা দেখো ঝিল্লির 2টা সারফেসেই আছে, উপরেও আছে নিচেও আছে। ইন্টিগ্রাল প্রোটিন। লিপিড সম্পৃক্ত প্রোটিন, এই যে একদম ভিতর দিয়ে ঢুকে গেছে লিপিডের ভিতর দিয়ে, এই কারণে এটাকে বলা হয় লিপিড সম্পৃক্ত প্রোটিন। আর হচ্ছে পেরিফেরাল প্রোটিন, শুধুমাত্র একটা সারফেসে বিদ্যমান থাকে, পেরিফেরাল প্রোটিন। তার মানে মেমব্রেন প্রোটিন কয়টা? 3টা। ইন্টিগ্রাল, পেরিফেরাল, লিপিড সম্পৃক্ত। ইন্টিগ্রাল, পেরিফেরাল, আর হচ্ছে কি বলতো লিপিড সম্পৃক্ত হচ্ছে। এইটা হচ্ছে তোমার, এই জিনিসটা আমরা মনে রাখার চেষ্টা করব। তারপর হচ্ছে আমরা 3 নম্বরে যদি পড়ি, সেটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স। এই যে খেয়াল করো যে গ্লাইকোপ্রোটিন, খেয়াল করছো? গ্লাইকোপ্রোটিন হরিণের শিঙের মতো যেগুলো, আর এই গ্লাইকোলিপিড, এই গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড, এদেরকে একত্রে বলা হয় গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড, এদেরকে আমরা একত্রে কি বলতেছি বলতো? গ্লাইকোক্যালিক্স বলতেছি। এদেরকে আমরা একত্রে বলতেছি হচ্ছে কি? গ্লাইকোক্যালিক্স। আর লাস্ট হচ্ছে কোলেস্টেরল বা হচ্ছে লিপিড। এই যে খেয়াল করো, এই যে এটা একটা কোলেস্টেরল বা লিপিড অণু, এটা একটা কোলেস্টেরল এবং লিপিড অণু। এই যে কোলেস্টেরল বা লিপিড অণুটা আছে, এটা কখনোই উপরেরটা নিচে আসবে না, নিচেরটা উপরে যাবে না, কিন্তু এইটা ডানে যেতে পারবে, বামে যেতে পারবে, ডানে ব্যক্ত হতে পারবে, বামে ব্যক্ত হতে পারবে। এই ঘটনাটাকে আমরা বলতেছি ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এই ঘটনাটাকে আমরা কি বলতেছি বলতো? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে যে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট কোথায় পাওয়া যায় বলতো? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট পাওয়া যায় হচ্ছে তোমার প্লাজমা মেমব্রেন বা কোর ঝিল্লিতে। এই যে প্লাজমা মেমব্রেন বা যে কোর ঝিল্লিটা আছে, এর গঠনের 75 ভাগ হচ্ছে লিপিড। গঠনের 75 ভাগ হচ্ছে কি? লিপিড। এবং মজার বিষয় কি জানো? যে পেঁয়াজের যে প্লাজমা মেমব্রেন বা কোর ঝিল্লি আছে, সেটার ভিতরে আরএনএ পাওয়া যায়। এখানে কিন্তু আমরা আরএনএ পাইনি, এখানে কিন্তু আরএনএ পাইনি, কিন্তু পেঁয়াজের যে প্লাজমা মেমব্রেন বা কোর ঝিল্লি আছে, সেখানে আমরা কি পাবো বলতো? আরএনএ হচ্ছে পাবো। ওকে, তাহলে এই যে এখানে 2-1টা মাইক্রোভিলাই, ডেসমোজোম, ফ্যাগোসাইটিক ভেসিকল, পিনোসাইটিক ভেসিকল, এই 4টা সংজ্ঞা একটু পড়বা। ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিয়েক্ট এবং কমেন্ট করে জানাও। এরপর থেকে হচ্ছে আমরা অঙ্গাণুগুলোর দিকে চলে যাব। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিয়েক্ট এবং কমেন্ট করে জানাও। এরপরে হচ্ছে আমরা অঙ্গাণুগুলোর দিকে চলে যাব। ওকে, অঙ্গাণুগুলোর দিকে চলে যাব। এরপরে আমরা হচ্ছে অঙ্গাণুগুলোর দিকে চলে যাব।
এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও। শোনো, এখন বেশি পড়তে জানা। আজকে কত তারিখ? 14 তারিখ। পরীক্ষা আছে 15 দিন। আজকে 14 না 13 তারিখ। তো তোর পরীক্ষা হচ্ছে 15-16 দিন আছে। এখন যদি তুমি সব পড়তে যাও, তুমি পড়ে শেষ করতে পারবা? পড়ে কখনোই হচ্ছে শেষ করতে পারবা না। ওকে, এবার আসো, এই যে বিভিন্ন যে অঙ্গাণুগুলো আছে, এটার একটা সামারি লেখা আছে এখানে, এটা একটু দেখবা। মাইটোকন্ড্রিয়া কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর, ক্লোরোপ্লাস্ট কোষের রান্নাঘর, শর্করা জাতীয় খাদ্যের কারখানা, রাইবোসোম কোষের প্রোটিন ফ্যাক্টরি, গোলগি বডি কোষের ট্রাফিক পুলিশ, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, কোষের পোস্ট অফিস, কোষের প্যাকেজিং কেন্দ্র। এই নামগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তারপর হচ্ছে লাইসোসোম, দাদুকে আবিষ্কার করছে, সুসাইডাল ব্যাগ, আত্মঘাতী থলিকা, হাইড্রোলাইটিক এনজাইমের আধার, সহজ রাশি। এখানে দুইটা পয়েন্ট আছে, একটা হলো ল্যাবিলাইজার আর একটা হলো স্টাবিলাইজার। স্টাবিলাইজার, ল্যাবিলাইজার বলতে যেটা বোঝায় যে পদার্থগুলো এই সাইটোপ্লাজম বা হচ্ছে কোষ ঝিল্লিকে হচ্ছে এই ল্যাবিলাইজারটা হচ্ছে এই লাইসোসোমকে ভাঙতে সহায়তা করে, আর স্টেবিলাইজারটা হচ্ছে লাইসোসোমকে হচ্ছে তোমার স্টেবল রাখে। এই কারণে এটার নাম হচ্ছে স্টেবিলাইজার। নিউক্লিয়াস কোষের প্রাণকেন্দ্র, কোষের মস্তিষ্ক, প্রোটোপ্লাজম জীবনের ভৌতভিত্তি বি হাক্সলে। এই তথ্যগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এবার আসলে রাইবোসোম। দেখো, রাইবোসোমকে আমরা শুরুতেই বলে নিলাম যে এটা হচ্ছে কি বলতো, একটা প্রোটিন ফ্যাক্টরি, তাই না? যে রাইবোসোমটা হচ্ছে কি বলতো, একটা প্রোটিন ফ্যাক্টরি, যেটাকে হচ্ছে আমরা রাইবোসোম বলতেছি। বেসিক্যালি হচ্ছে কি, এটা একটা প্রোটিন ফ্যাক্টরি। ইকোলাই কোষের শুষ্ক জলের 22 ভাগই কি থাকে বলতো, রাইবোসোম থাকে। সাইটোপ্লাজমের গায়ে যে ক্ষুদ্র ক্ষুদ্র দানা দেখা যায় সেগুলো রাইবোসোম। সাইটোপ্লাজমের গায়ে যে ক্ষুদ্র ক্ষুদ্র দানা দেখা যায় সেগুলোই হচ্ছে কি, রাইবোসোম। ইকোলাই কোষের শুষ্ক জলের কত ভাগ রাইবোসোম? 22 ভাগ হচ্ছে রাইবোসোম। এই রাইবোসোমের যে সাব ইউনিট গুলো আছে, যেমন রাইবোসোমের যদি আমরা সাব ইউনিটটা দেখি, একটা হলো এই রাইবোসোমের যে সাব ইউনিটটা আছে, একটা হলো 70S আর একটা হচ্ছে কি বলতো 80S। এই যে 70S আছে, এইটার আবার হচ্ছে ইউনিট গুলো হচ্ছে 30 আর হচ্ছে কত বলতো 50, আর 80 এর যারা আছে তারা হচ্ছে 40 আর একটা হচ্ছে কত বলতো 60। এবার দেখো কিভাবে মনে রাখবা। মনে রাখবা এই 70 এর যারা আছে তারা বিজোড়। 70 এর 7 কি বিজোড়, 30 এর 3 বিজোড়, 50 এর হচ্ছে কি 5 বিজোড়। আবার দেখো এরা হচ্ছে জোড়, 80 এর কি 8 জোড়, 40 এর 4 জোড়, 60 এর কি 6 জোড়। এরা হলো কি জোড়। এই যে 70 এ যা পাবা তুমি সব হলো বিজোড় হবে, বুঝতে পারছো? 70 এ যা পাবা সব বিজোড় হবে। এখানে হচ্ছে 52 প্রকারের প্রোটিন অণু থাকবে। এই যে 52 পাঁচ হচ্ছে কি বিজোড়। তারপরে 3 প্রকারের আরএনএ অণু থাকবে, কারণ আমরা কি জানি যে রাইবোসোমাল আরএনএ আর হচ্ছে প্রোটিন, এই দুইটা মিলে কি রাইবোসোম গঠিত হয়। রাইবোসোমাল আরএনএ আর প্রোটিন 1:1 রেশিওতে থাকে। রাইবোসোমাল আরএনএ আর প্রোটিন এরা হচ্ছে কি 1:1 রেশিওতে থেকে হচ্ছে রাইবোসোম গঠন হয়। এখন এই যে 70 রাইবোসোমে আমরা বলছি যে সব বিজোড় থাকবে, এখানে হচ্ছে 52 প্রকারের হচ্ছে তোমার কি থাকবে বলতো, প্রোটিন অণু থাকবে। ঠিক আছে, 52 প্রকারের প্রোটিন অণু আর 3 প্রকারের হচ্ছে আরএনএ অণু থাকবে। কি কি থাকবে সেটা কৃষিতে লাগবে না, কারণ আমরা ওদিকে যাব না। এবার আসো 80S যে রাইবোসোমটা আছে, এখানে হলো আর 80S এ যারা আছে এখানে তোমার 80 প্রকারের প্রোটিন অণু আর হচ্ছে তোমার 80 আর হচ্ছে তোমার 4 প্রকারের হচ্ছে তোমার আরএনএ থাকবে। তাহলে দেখো এখানে সব জোর পাচ্ছ তুমি, 80 প্রকারের প্রোটিন অণু আর 4 প্রকারের হচ্ছে কি বলতো আরএনএ অণু। আরএনএ অণু। তারপরে এটাকে আমরা কি বলতেছি বলতো, প্রোটিন ফ্যাক্টরি বলতেছি কোষের, তাই না? প্রোটিন ফ্যাক্টরি বলতেছি। এছাড়া গ্লুকোজের ফসফোরাইলেশন এবং স্নেহ জাতীয় পদার্থের কিন্তু বিপাক সংঘটিত হয়। ফসফোরাইলেশন অফ গ্লুকোজ, ফসফোরাইলেশন অফ গ্লুকোজ, গ্লুকোজ এবং হচ্ছে লিপিডের হচ্ছে বিপাক হয়। লিপিডের হচ্ছে বিপাক সংঘটিত হয় হচ্ছে এই জায়গাটায়। আর এটি তো প্রোটিন সংশ্লিষ্ট ঘটে, সেটা তো বলার অপেক্ষা রাখে না। সো আমরা একটু মনে রাখবো এইটুকু। তারপরে দেখা হচ্ছে গোলগি বডি, এর যেটুকু আছে একটু এটুকু মনে রাখবা। এইদিকে আর আমরা গেলাম না। বিশেষ করে এই কাজগুলো, এই যে তোমার আবিষ্কার, এই যে পেঁচা ও বিড়ালের স্নায়ু কোষে, এগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। তারপরে আসছে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে সেম, এইগুলো হচ্ছে আমরা একটু ভালো করে পড়ার চেষ্টা করব। এখানে যে তথ্যগুলো দেওয়া আছে, কারণ মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি আর হচ্ছে প্লাস্টিক,
এই তিনটা থেকে হচ্ছে পরীক্ষার প্রশ্ন কি বেশি আসে কৃষিতে, বিশেষ করে দেখো এই যে কৃষ্টি কোনটা, তারপর অক্সিসম, এগুলো কোথায় থেকে, এগুলো কিন্তু প্রচুর আসে। তারপরে সংখ্যাটা আসে, মনে রাখবা যে উদ্ভিদ কোষে 300 থেকে 400 মাইটোকন্ড্রিয়া, উদ্ভিদ কোষে হচ্ছে 300 থেকে 400 প্ল্যান্ট সেল। তারপরে হচ্ছে এনিম্যাল কোষ 200 থেকে 300, এনিম্যাল সেলে হচ্ছে 200 থেকে কত বলতো 300। তারপরে যদি আমরা বলি যে যকৃৎ কোষে 1000 লিভার সেল, লিভার সেল 1000। আর যদি আমরা বলি অ্যামিবাতে গ্রেটার দ্যান 1000 অ্যামিবাতে। এবার দেখো তো এই মাইটোকন্ড্রিয়াতে কি কি বিক্রিয়া ঘটে, এটা কি তোমাদের পড়ানো লাগবে? তোমাদের যখন আমি উদ্ভিদশালী তত্ত্ব পড়াইছি তখন আমরা বলছি যে শ্বসনের সব বিক্রিয়া মাইটোকন্ড্রিয়াতে ঘটে, আর হচ্ছে তোমার বলছি যে সালোক সংশ্লেষণের বিক্রিয়াগুলো হচ্ছে সাইটোপ্লাজমে ঘটে, তাই না? সাইটোপ্লাজম আর হচ্ছে হচ্ছে তোমার শ্বসনের যে গ্লাইকোলাইসিস সেটা সাইটোপ্লাজমে ঘটে, এছাড়া বাকি বিক্রিয়াগুলো সব হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে ঘটে। তারপরে আমরা বলছি যে ক্লোরোপ্লাস্টে ঘটে হচ্ছে তোমার যে সালোক সংশ্লেষণের যে বিক্রিয়াগুলো সেগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্টে ঘটে। শেষ। এই যে তার মানে শ্বসনের যে বিক্রিয়াগুলো, ঠিক আছে, শ্বসনের বিক্রিয়া, তারপরে ডিএনএ তৈরি, আরএনএ তৈরি, এগুলো সব হচ্ছে কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়াতে। ডিএনএ তৈরি, তারপর হচ্ছে আরএনএ তৈরি, শ্বসনের বিক্রিয়া, তারপরে হচ্ছে তোমার ডিএনএ তৈরি, তারপরে হচ্ছে কি বলতো তোমার আরএনএ তৈরি, এগুলো হচ্ছে কোথায় ঘটতেছে বলতো? মাইটোকন্ড্রিয়াতে ঘটতেছে। সো এগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। তারপরে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রোটিন সংশ্লেষ হয়, একটা তথ্য মনে রাখবো ওখান থেকে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই প্রকার, মসৃণ অমসৃণ। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রোটিন সংশ্লেষিত হয়। ওকে, এবার আসো প্লাস্টিকটা ইম্পর্টেন্ট কৃষির জন্য, একদম কৃষির সাথে খুব বেশি রিলেভেন্ট আর কি। তাহলে দেখো প্লাস্টিককে বলা হয় সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গ। প্লাস্টিককে আমরা কি বলতেছি? সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গ হচ্ছে বলতেছি আমরা কাকে বলতো? প্লাস্টিককে বলতেছি সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গ। অর্থাৎ আমরা এখন যা পড়তেছি সবই কিন্তু ক্ষুদ্রাঙ্গ, সাইটোপ্লাজমের ভিতরে যা আছে সবই হচ্ছে ক্ষুদ্রাঙ্গ। তোমরা ক্লাসে উপস্থিত থাকবা। এখন ওই যেটা হয় আর কি, আমি এর আগের ক্লাসেও বলছি যে ফ্রি কোর্সের ক্ষেত্রে প্রথম 2-3 দিন হচ্ছে প্রচুর পোলাপান থাকে, পরে আর হচ্ছে পোলাপান খুঁজে পাওয়া না। আসলে পোলাপান না থাকলে ক্লাসে টিচারদের এনার্জি আসে না, বুঝছো? যে পোলাপান না থাকলে আসলে ক্লাস নেওয়ার আগ্রহ কমে যায় টিচারদের। এখন তোমরা যদি ক্লাসে উপস্থিত না থাকো তাহলে তো এটা মুসিবত, উপস্থিত না থাকলে মুসিবত না? তো যাই, দেখো সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গ হচ্ছে বলতেছি আমরা কি বলতো? প্লাস্টিককে বলতেছি হচ্ছে সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গ। তোমার উদ্ভিদ কোষে সাধারণত হচ্ছে তোমার 25 থেকে 60টা করে প্লাস্টিক থাকে, 25 থেকে 60টা হচ্ছে প্লাস্টিক থাকে উদ্ভিদ কোষে। প্লাস্টিক কয় প্রকার? 3 প্রকার, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ঠিক আছে, আমরা একটু মনে রাখবো যে ক্লোরোপ্লাস্টটা ক্রোমোপ্লাস্ট হতে পারে, ঠিক আছে। তারপরে লিউকোপ্লাস্টটা ক্রোমোপ্লাস্ট হতে পারে, ক্রোমোপ্লাস্ট লিউকোপ্লাস্ট হতে পারে। কিন্তু ক্লোরোপ্লাস্টটা লিউকোপ্লাস্ট হতে পারে, লিউকোপ্লাস্টটা ক্লোরোপ্লাস্ট হতে পারে, লিউকোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট হতে পারে। কিন্তু ক্রোমো অর্থাৎ রঙিন হয়ে গেলে সেটা আর ব্যাক করার সুযোগ নেই। অর্থাৎ ক্রোমোপ্লাস্ট কখনোই কি হতে পারবে না? ক্লোরোপ্লাস্ট হতে পারবে না, কিংবা লিউকোপ্লাস্ট হতে পারবে না, কোনো সুযোগ নাই। তো এখানে আমরা অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট, এটা কিন্তু মনে রাখা খুব সহজ আমি যদি তোমাদেরকে বলি। কারণ হচ্ছে দেখো এখানে এক্সাম্পলটা একটু মিস্টেক আছে। এই সূর্যমুখীটা হচ্ছে এখানে আসবে, ইলায়োপ্লাস্টে আসবে, আর ভুট্টা যাবে হচ্ছে এখানে। দেখো কিভাবে মনে রাখবা? অ্যামাইলেস একটা এনজাইম না যেটা শর্করাকে ভাঙে, তাহলে অ্যামাইলোপ্লাস্টের কাজ হচ্ছে শর্করাকে সংরক্ষণ করা। অ্যামাইলেস একটা এনজাইম যেটার কাজ শর্করাকে ভাঙা, তাহলে অ্যামাইলোপ্লাস্টের কাজ শর্করাকে সংরক্ষণ করা, বুঝছো? তারপরে দেখো এটার নামই কি? প্রোটিনোপ্লাস্ট, মানে কি প্রোটিন সংরক্ষণ করবে। আর হচ্ছে ইলায়োপ্লাস্ট, এটা কি? চর্বি। তাহলে বাকি থাকতেছে কয়টা? একটা। দ্যাটস ওয়াই সেটা কি বলতো? চর্বি। ওকে, এবার আসা হচ্ছে প্লাস্টিকের গঠন। এখান থেকে একটু গঠনটা জানবো। স্ট্রোমা, থাইলাকয়েড, স্ট্রোমা ল্যামেলি, ডিএনএ, চলো মাইটোকন্ড্রিয়া আর হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্ট। এই দুইটা সাধারণত আমরা কি জানি? ডিএনএ কোথায় অবস্থান করে? ক্রোমোজোমে অবস্থান করে। কিন্তু মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট এমন একটা অঙ্গাণু যাদের মধ্যে কিন্তু ডিএনএ থাকে, যদিও বৃত্তাকার ডিএনএ থাকে, মানে আদি প্রকৃতির ডিএনএ থাকে, বাট তারপরে হচ্ছে জানার চেষ্টা করবা আর কি যে 200টা ডিএনএ অণু থাকে। কাজগুলো কি কি? ক্লোরোপ্লাস্টের কাজ কি বলতো? ওই যে সালোক সংশ্লেষণের যা আছে সব ক্লোরোপ্লাস্ট ঘটায়।
সালফ সংশ্লেষণের যা আছে সব ক্লোরোপ্লাস্ট ঘটায়। আমরাও যেমন হচ্ছে তোমার এই ক্লোরোপ্লাস্টের ভিতরে যে হচ্ছে আমরা দেখছিলাম যে ওই যে উদ্ভিদশাহী তত্ত্ব আছে যে ক্লোরোফিল এ থাকে 25%, ক্লোরোফিল বি থাকে ক্লোরোফিল এ থাকে 75%, ক্লোরোফিল বি থাকে হচ্ছে কি 25%, সেগুলো আমরা হচ্ছে একটু দেখার চেষ্টা করবো আর ওকে। এটা গেল। তারপরে দেখো কোষীয় কঙ্কাল। এর আগে একটা জিনিস ছিল যে সেন্ট্রিওল। আচ্ছা, এটা আমরা এখানেই করি, তাহলে এটা চলে আসবে। খেয়াল করো, মাইক্রোটিউবিউলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এই তিনটা জিনিস মিলে তৈরি করা হচ্ছে কোষীয় কঙ্কাল। প্রথম প্রশ্ন, নিচের কোনটি কোষীয় কঙ্কালের অংশ, নিচের কোনটি নয়? এই তিনটা এবার বোঝার চেষ্টা করো। এই মাইক্রোটিউবিউলস কি তৈরি করতেছে? মাইটোটিক অ্যাপারেটাস বা মাকুতন্ত্র, ভাষাটা বোঝো, মাকুতন্ত্র বা মাকুযন্ত্র বলতে পারো এটাকে, মাকুতন্ত্র বা হচ্ছে কি যন্ত্র। কিন্তু যদি তোমাকে বলা হয় মাকুতন্তু, মাকুতন্তু, খেয়াল করো, তন্ত্র না কিন্তু তন্তু, তন্তু মানে কি সুতা, মাকু বানানটা খেয়াল রাখতে হবে যে মাকুতন্তু, ঠিক আছে, মাকুতন্তু আর হচ্ছে কি শুক্রাণুর লেজ, এই দুইটা গঠন করে হচ্ছে সেন্ট্রিওল। শুক্রাণুর লেজ এই দুইটা গঠন করে হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রিওল হচ্ছে এই দুইটা গঠন করে। সো আমরা এগুলো হচ্ছে একটু জানার চেষ্টা করব। পারক্সিসোম, গ্লাইকোসিসোম কোষগহ্বর, জাস্ট সংজ্ঞাটা পড়বা, জাস্ট হচ্ছে সংজ্ঞাটা পড়বা। পারক্সিসোম, গ্লাইকোসিসোম কোষগহ্বর, এদের জাস্ট হচ্ছে সংজ্ঞাটা করার চেষ্টা করবা, তাহলেই হয়ে যাবে। এবার আসো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের এই চারটা অংশ আমরা দেখছি কি কি থাকে। এটা হচ্ছে নিউক্লিয়াস শব্দটার উৎপত্তি হচ্ছে নাক্স নাট থেকে। নিউক্লিয়াস শব্দের উৎপত্তি হচ্ছে কি বলতো? নাক্স নাট থেকে। রবার্ট ব্রাউন হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার করছে। কোষের মস্তিষ্ক বা প্রাণ কেন্দ্রিকা বলা হয় কাকে বলতো? নিউক্লিয়াসকে। শুক্রাণু 90% নিউক্লিয়াস, যে স্পার্ম যে আছে স্পার্মের 90% হচ্ছে নিউক্লিয়াস। এবার আসো, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিউক্লিয়াসের সংখ্যা: একটা প্রকৃত কোষ, দুইটা প্যারামেসিয়াম মেরুদণ্ড প্রাণীর যকৃৎ ও তরুণাস্থি কোষ। সংখ্যাগুলো মনে রাখতে হবে কিন্তু। তারপরে দেখো হচ্ছে বহু, বহু থাকে কোথায়? ভাউচেরিয়া, পেনিসিলিয়াম, বট্রিডিয়াম, স্পাইরোফেলা, স্যাপ্রোলিজেনা। তারপরে আসো কি অনুপস্থিত, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোথায় নিউক্লিয়াস থাকে না? আদি কোষ, প্রকৃত কোষ, পরিণত সিপ কোষ, পরিণত আরবিসি, তারপরে হচ্ছে কি বলতো লেন্স কোষ, হচ্ছে লেন্স কোষ। প্লেটিলেটেও কিন্তু হচ্ছে নিউক্লিয়াস থাকে না, প্লেটিলেটেও হচ্ছে নিউক্লিয়াস থাকে না, প্লেটিলেটে হচ্ছে নিউক্লিয়াস থাকে না। এবার খেয়াল করো, এখানে একটু ভাষাগত ঝামেলা আছে। একাধিক নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষকে সিনোসাইট, উদ্ভিদ কোষকে সিনোসাইট বলা হয়, এবং প্রাণী কোষকে সিনোসাইটিয়াম। প্রাণী কোষকে একাধিক নিউক্লিয়াস যুক্ত প্রাণী কোষকে সিনোসাইটিয়াম বা সিনসিটিয়াল, কি বলতেছি বলতো? সিনোসাইটিয়াম বা সিনসিটিয়াল কোষ বলা হয়। কিছু কিছু ক্ষেত্রে এটার নাম হচ্ছে প্লাজমোনিয়াম। কিছু কিছু প্রাণী কোষের ক্ষেত্রে যখন একাধিক নিউক্লিয়াস থাকে তাদেরকে প্লাজমোনিয়াম বলা হয়। কিন্তু যদি ওভারঅল প্রাণী কোষগুলোকে কি বলা হয়? একাধিক নিউক্লিয়াস যুক্ত প্রাণী কোষকে, সেটা হচ্ছে সিনোসাইটিয়াম বা সিনসিটিয়াল। সিনোসাইটিয়াম বা হচ্ছে কি বলতো সিনসিটিয়াল। আর উদ্ভিদ কোষকে সিনোসাইট, এই যে সিনোসাইট বা সিনোসাইটি, যাই এই যেটা সিনোসাইট সেটাই সিনোসাইটি, আর একটা হচ্ছে কি সিনোসাইটিয়াম। তো এইগুলো হচ্ছে আমরা একটু মনে রাখার চেষ্টা করবো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কৃষির জন্য, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শেষ। এরপরে হচ্ছে আমরা আমাদের ক্লাসের একদম লাস্ট টপিকসে চলে যাব। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইয়াকে একটু লাভ রেট এবং কমেন্ট করে জানান। এরপরে হচ্ছে আমরা বেসিক্যালি যে আমাদের যে বংশগতি আছে সেই বংশগতিতে চলে যাব। যে আমাদের যে বংশগতি টপিকসটা আছে সেই বংশগতিতে চলে যাব। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইয়াকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানা দাও যে তোমরা এই পর্যন্ত ক্লিয়ার কিনা। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও যে এই পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার কিনা। কারো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করো। আচ্ছা, হ্যাঁ, এটার অ্যান্সার করে ফেলো। শুক্রাণুর লেজ, আচ্ছা চলে আসছে। শুক্রাণুর লেজ গঠন করে কে?
তারা দেখি ওই কোশ্চেনটা আছে কিনা। না, ওইটা নাই। শুক্রাণুর লেজ, হ্যাঁ শুক্রাণুর লেজ হচ্ছে কি সেন্ট্রিওল। আমরা মাত্র দেখে আসছি যে শুক্রাণুর লেজ গঠন করা হচ্ছে কি বলতো সেন্ট্রিওল। তারপরে হচ্ছে কোথায় গেলাম আমরা, এই যেটা ক্রোমোজোম। এখান থেকে হচ্ছে কি বলতো বংশগতি শুরু হয় আর কি, যে বংশগতির প্রধান উপাদান কিন্তু ক্রোমোজোম। ক্রোমোজোম হচ্ছে কি বলতো বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম। তো চলো, অনেক কিছু আছে যে ক্রোমোজোম কিন্তু তোমার প্রজাতি ভেদে 2 থেকে 1600 ক্রোমোজোম থাকে। প্রজাতি ভেদে 2 থেকে 1600 ক্রোমোজোম হচ্ছে থাকে বেসিক্যালি প্রজাতি ভেদে আর কি। 2 থেকে 1600 হচ্ছে ক্রোমোজোম থাকতেছে হচ্ছে প্রজাতি ভেদে। এই যে প্রজাতি ভেদে যে 2 থেকে 1600 ক্রোমোজোম থাকে, তার মধ্যে কিছু ক্রোমোজোম আমাদেরকে এখান থেকে মনে রাখতে হয়। এটা কি পড়াই দিতে হবে? এর আগেও বিভিন্ন ক্লাসে আমি পড়াইছি। ম্যাগনেটিক ফাইল পাবা শীঘ্রই, 20 তারিখের মধ্যে ইনশাল্লাহ আমরা ট্রাই করব। এটা কি পড়াই দিতে হবে, বুঝাই দিতে হবে? এর আগে আমি বেশ কয়েকটা ক্লাসে পড়াইছি, আমার ইউটিউবেও ক্লাস আছে, সেগুলোতেও পড়াইছি যে কিভাবে মনে রাখতে হয়, কিভাবে মনে রাখতে হয় এটা পড়াইছি। এটা কি বুঝাই দিতে হবে? হ্যাঁ, এটা আমি বেশ কয়েকটা ক্লাসে পড়াইছিলাম যে কিভাবে এটাকে মনে রাখতে হয়, যে কোন ক্রোমোজোম নাম্বার গুলা। এই যে আমি তারপরে হলো ক্লাসের লিঙ্কটা দিয়ে দিলাম, ঠিক আছে? তোমরা যাদের দরকার হয় ওখান থেকে একটু দেখে নিবা। এই যে হ্যাঁ মার্ক করে দিচ্ছি আমি, বাট আমি বলতে চাচ্ছি যে মনে রাখবা কিভাবে। মনে রাখার যে ট্রিক্সটা, এটা আমি বিভিন্ন ক্লাসে পড়াইছি, এটা পড়াইতে একটু সময় লাগে আর কি। তো এটা তোমরা এই যে কমেন্টে দেখো, আমি লিঙ্ক দিয়ে দিছি, যাদের দরকার আমাদের বায়োলজি ক্লাস ইউটিউব চ্যানেলে দেখবা কোষ ও কোষের গঠন ক্রোমোজোম থেকে শেষ পর্যন্ত একটা বেসিক টু অ্যাডভান্স ক্লাস আছে, ওখানে পড়ানো আছে। এই যে মার্ক করা যে হচ্ছে শসা, পাট, পেঁয়াজ, মূলা, ভুট্টা, ধান, টমেটো, চীনাবাদাম, এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? কিউলেক্স মশা, ফলের মাছি, গৃহমাছি, তারপর হলো মানুষ, ছাগল, গরু, গিনিপিগ, কবুতর। এই কয়েকটা হচ্ছে আমরা ক্রোমোজোম একটু মনে রাখবো। উদ্ভিদগুলো বেশি মনে রাখতে পারে। হ্যাঁ, এই কয়েকটা একটু মনে রাখবো। তারপরেও যাদের দরকার, ঠিক আছে, মনে আমি লিখে দিচ্ছি, মনে রাখার উপায় বায়োলজি কিলার্স ইউটিউব চ্যানেলে ক্লাস আছে, দেখবা ওখানে পড়ানো আছে। ইউটিউব চ্যানেলে ক্লাস আছে, ওখানে হচ্ছে পড়ানো আছে। যেগুলো মার্ক করে দিলাম এগুলো হচ্ছে মনে রাখবে, ঠিক আছে? এবার আসো রাসায়নিক গঠন, এগুলো একটু দেখবা যে এই স্লাইডে যা আছে, বইয়ে পড়তে জানা, বইটা অনেক কিছু অন্যান্য অংশ। তারপরে দেখো নিউক্লিক অ্যাসিড, তারপরে কি বলতো প্রোটিন থাকে, নিউক্লিক অ্যাসিডের মধ্যে ডিএনএ এত পার্সেন্ট, ঠিক আছে? এইগুলো আমরা একটু জানার চেষ্টা করবো। নিউক্লিক অ্যাসিড হচ্ছে কিন্তু মাত্র তোমার 45% থাকে, আর প্রোটিন থাকে হচ্ছে 55%। এটা জানার চেষ্টা করবো। তারপরে যে ধাতব আয়ন কি কি থাকে, এগুলো থেকে অনেক সময় কোশ্চেন আসে। প্রকারভেদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রকারভেদটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো কি কি সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী যদি আমরা প্রকারভেদটা দেখি, সেন্ট্রোমিয়ার তো বুঝি, তাই না? এই যে ক্রোমোজোমের যে গুলটুটা থাকে সেটাকে সেন্ট্রোমিয়ার বলা হয়। এই যে
ক্রোমোজোমের যে হচ্ছে গুল্টুটা থাকে, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, আর এই যে মাঝখানে যে বৃত্তটা সেটাকে সেন্ট্রোমিয়ার বলে। তো সেন্ট্রোমিয়ারের সংখ্যা যদি আমরা দেখি, যে সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী হচ্ছে তোমার কি হলো, হ্যাং করছে নাকি, দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো সেন্ট্রোমিয়ারের সংখ্যা, এই যে সেন্ট্রোমিয়ারটা আছে, এটা যদি একটা থাকে সেটাকে মনোসেন্ট্রিক, অধিকাংশ উদ্ভিদেই হলো একটা পাওয়া যায়। যদি দুইটার বেশি থাকে পলিসেন্ট্রিক, কলা অ্যাসেন্ট্রিক থাকে না, ডাইসেন্ট্রিক দুইটা, ডিফিউজ স্পষ্ট নয়। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী বুঝছো, সেন্ট্রোমিয়ারটা কোথায় অবস্থান করে, এটা বেসিক্যালি কোষ বিভাজনের পড়া, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, ভিএলজিআই যেটা আর কি, ভিএলজিআই। তারপরে ওই যে অটোসোম, 22 জোড়া অটোসোম, আর এক জোড়া হচ্ছে কি বলতো সেক্স ক্রোমোজোম। তাহলে বি ক্রোমোজোম পাওয়া যায় হচ্ছে কোথায় বলতো, ভুট্টা। বি ক্রোমোজোম পাওয়া যায় হচ্ছে ভুট্টা, এটা একটু মনে রাখবা, অনেক সময় আসে যে বি ক্রোমোজোম পাওয়া যায় হচ্ছে ভুট্টা, বি ক্রোমোজোম পাওয়া যায় হচ্ছে ভুট্টা। ওকে, এবার আসো নিউক্লিক অ্যাসিড। এখানে আমি একটু বুঝাবো, একটু মনোযোগ দাও, আর হচ্ছে 15 মিনিটের মধ্যে আমরা ক্লাস শেষ করবো। তাহলে দেখো নিউক্লিক অ্যাসিড কৃষির জন্য এত পড়া লাগে না রে ভাই। আমার ইউটিউবে, বায়োলজি ক্লাস ইউটিউবে দেখো, আমি গত বছরের যে কৃষির জন্য যে ক্লাসগুলো দেওয়া আছে, 1 ঘন্টা 15 মিনিট 45 মিনিটের যে ক্লাস, ওগুলোর সাথে গত বছরের কোশ্চেন মিলিয়ে দেখো, ওই ক্লাসগুলোর সাথে গত বছরের কোশ্চেন মিলিয়ে দেখো। তাহলে দেখো যে আমরা যেখানে আছি আর কি, সেটা হলো তোমার নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের 3টা উপাদান থাকে, একটা হচ্ছে পেন্টোজ সুগার, 2 হচ্ছে নাইট্রোজেনাস বেস, আর 3 হচ্ছে H3PO4 বা হচ্ছে কি অজৈব ফসফেট। তাহলে দেখো পেন্টোজ সুগার আবার হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে তোমার পেন্টোজ সুগার অনেকগুলো আছে, বাট আমরা এখানে 2 ধরনের নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ডিঅক্সিরাইবোস, আর একটা হচ্ছে রাইবোস। নাইট্রোজেনাস বেস 2 প্রকার, একটা হচ্ছে পিউরিন বেস, একটা হচ্ছে পাইরিমিডিন বেস। এই যে পিউরিন বেস আছে এটা 2 প্রকার, অ্যাডেনিন, গুয়ানিন। পাইরিমিডিন হচ্ছে থায়ামিন, সাইটোসিল, ইউরাসিল। আর অজৈব ফসফেট তো কি, অজৈব ফসফেট। খেয়াল করো, এই পেন্টোজ সুগারের সাথে যখন নাইট্রোজেনাস বেস যুক্ত হয় সেটাকে আমরা বলি নিউক্লিওসাইড। পেন্টোজ সুগারের সাথে নাইট্রোজেনাস বেস যখন যুক্ত হচ্ছে তখন সেটাকে আমরা কি বলি, নিউক্লিওসাইড। এই দুইটা অর্থাৎ নিউক্লিওসাইডের সাথে যখন এই H3PO4 যুক্ত হচ্ছে এটাকে আমরা বলি নিউক্লিওটাইড। তাহলে দেখো নাইট্রোজেনাস বেসের সাথে পেন্টোজ সুগার যুক্ত হলে সেটাকে আমরা কি বলতেছি বলতো, নাইট্রোজেনাস বেসের সাথে পেন্টোজ সুগার যুক্ত হলে সেটাকে আমরা বলতেছি হচ্ছে নিউক্লিওসাইড। নিউক্লিওসাইডের সাথে যখন H3PO4 যুক্ত হচ্ছে নিউক্লিওটাইড। এরকম অসংখ্য নিউক্লিওটাইড মিলে তৈরি হয় ডিএনএ এবং আরএনএ। অসংখ্য নিউক্লিওটাইড মিলে তৈরি হয় কি, ডিএনএ এবং আরএনএ। এখন যদি আমরা ডিএনএ এর স্ট্রাকচারটা দেখি, খেয়াল করো, ডিএনএ এর স্ট্রাকচারটা যদি দেখি তাহলে ডিএনএ তে হচ্ছে তোমার ডিঅক্সিরাইবোস থাকে। ডিঅক্সিরাইবোস আর রাইবোসের মধ্যে পার্থক্য, 2 নং কার্বনে অক্সিজেন থাকে না ডিঅক্সিরাইবোসের, দ্যাটস ওয়াই হাইড্রোক্সিল গ্রুপ তৈরি হয় না। আর হচ্ছে তোমার রাইবোসের ক্ষেত্রে অক্সিজেন থাকে, হাইড্রোক্সিল গ্রুপ হচ্ছে তৈরি হয়। তাহলে দেখো যে ডিঅক্সিরাইবোসের ক্ষেত্রে, ডিএনএ এর ক্ষেত্রে কি ডিঅক্সিরাইবোস থাকতেছে, ডিএনএ তে ইউরাসিল থাকে না, ডিএনএ তে ইউরাসিল নাই, অর্থাৎ 4টা করে থাকে, নাইট্রোজেনাল বেস, অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন। অর্থাৎ তাহলে ডিএনএ এর গঠন যদি আমরা চিন্তা করি, পেন্টোজ সুগার থাকবে কি ডিঅক্সিরাইবোস, নাইট্রোজেনাস বেস থাকবে অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন, আর হচ্ছে অজৈব ফসফেট। এই পেন্টোজ সুগারের সাথে যখন নাইট্রোজেনাস বেসটা যুক্ত হবে, মনে রাখবা নাইট্রোজেনাস বেসটা অলওয়েজ পেন্টোজ সুগারের 1 নং কার্বনে যুক্ত হবে। নাইট্রোজেনাস বেসটা অলওয়েজ পেন্টোজ সুগারের কয় নং কার্বনে, 1 নং কার্বনে। নাইট্রোজেনাস বেসটা অলওয়েজ পেন্টোজ সুগারের কয় নং কার্বনে যুক্ত হবে, 1 নং কার্বনে যুক্ত হবে। নাইট্রোজেনাস বেস অলওয়েজ পেন্টোজ সুগারের কয় নং কার্বন, 1 নং কার্বন। আর এই যে যেটা H3PO4, এইটা পেন্টোজ সুগারের 3 অথবা 5 নং কার্বনে যুক্ত হবে, 3 অথবা 5 নং। এই যে আমরা যে বলি 3 প্রাইম 5 প্রাইম, এটা বেসিক্যালি হচ্ছে এই H3PO4 টা যখন 3 নং কার্বনে যুক্ত হয় সেটাকে আমরা 3 প্রাইম, 5 নং কার্বনে যুক্ত হলে কি বলতো 5 প্রাইম হচ্ছে আমরা বলে থাকি। এবার ডিএনএ গেল, এবার যদি সেম জায়গায় যদি আমরা আরএনএ কল্পনা করি,
যদি হচ্ছে দেখো আমরা যদি আরএনএ কল্পনা করি তাহলে আরএনএ এর ক্ষেত্রে কিন্তু ডিঅক্সিরাইবোজ হবে না, শুধু রাইবোজ। তারপরে আরএনএ তে কি বলতো থায়ামিন নাই, তাহলে আরএনএ তে থাকবে সাইটোসিন আর হচ্ছে কি ইউরাসিল, সাইটোসিন আর হচ্ছে কি বলতো ইউরাসিল। তাহলে দেখো এটা আরএনএ এর স্ট্রাকচার হয়ে গেছে, সাইটোসিন আর হচ্ছে কি বলতো ইউরাসিল, সাইটোসিন আর হচ্ছে কি বলতো ইউরাসিল। ওকে, হয়ে গেল। এবার আসো ডিএনএ যে ডাবল হেলিক্স মডেল, অরসন এন্ড ক্রিক, বিজ্ঞানী অরসন কিছুদিন আগে মারা গেলেন। ডিএনএ যে ডাবল হেলিক্স মডেল আবিষ্কার হয়েছিল, বিজ্ঞানী ওয়াটসন এন্ড হচ্ছে ক্রিক যেটা হচ্ছে আবিষ্কার করছিল, সেই ডাবল হেলিক্স মডেলটা আমরা একটু দেখবো স্বল্প সময়ের জন্য। তোমরা হচ্ছে একটু আর্ট করার চেষ্টা করো, এটা আর্ট করে পড়লে হচ্ছে ভালো বোঝা যায় আর কি। আচ্ছা, আমি হচ্ছে একটা ডিএনএ আর্ট করব, তোমরাও আর্ট করো, বাট তোমরা ওইভাবে দাগ টাইনো না, তাহলে কিন্তু হচ্ছে মুছতে পারবো না, আমি মুছে ফেলবো দাগটা। ওকে, দেখো এই যে হচ্ছে আমার একটা ডিএনএ হয়ে গেছে, এটা ডিএনএ হয়ে গেছে। এই ডাবল হেলিক্স মডেলটা দিছে কে বলতো ওয়াটসন এন্ড ক্রিক দিছে। এর বেশ কিছু নিউমেরিক্যাল ভ্যালু আছে যেগুলো আমাদেরকে জানতে হয়, সেটা হলো 20 অ্যাংস্ট্রম। এই যে এটা একটা হেলিক্স, এটা একটা হেলিক্স, এটা যদি হয় 3 প্রাইম, এটা 5 প্রাইম, ঠিক আছে? তাহলে এখানে 5 প্রাইম আর এখানে হচ্ছে কি বলতো 3 প্রাইম। তাহলে দেখো 20 অ্যাংস্ট্রম, বুঝতে পারছো? 20 অ্যাংস্ট্রম, এই যে এটা হচ্ছে এইটার যে ব্যাসটাকে বলা হয় 20 অ্যাংস্ট্রম। তারপরে খেয়াল করো যে একটা পূর্ণাঙ্গ প্যাচের দৈর্ঘ্য, একটা পূর্ণাঙ্গ প্যাচের দৈর্ঘ্য এটাকে বলা হয় 34 অ্যাংস্ট্রম। একটা পূর্ণাঙ্গ প্যাচের দৈর্ঘ্যকে আমরা কি বলতেছি বলতো 34 অ্যাংস্ট্রম। এই যে এটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ প্যাচ, এটাকে আমরা বলতেছি 34 অ্যাংস্ট্রম। যদি আমাদেরকে জিজ্ঞেস করে একটা পূর্ণাঙ্গ প্যাচের দৈর্ঘ্য কত, আমরা কি বলবো বলতো 34 অ্যাংস্ট্রম। এবার খেয়াল করো এই পূর্ণাঙ্গ প্যাচের ভিতরে 10 জোড়া বা 20টা মনোনিউক্লিওটাইড থাকে, 10 জোড়া বা 20টা মনোনিউক্লিওটাইড থাকে এবং তারা সমান দূরত্বে অবস্থান করে। এই যে এরকম মনে করো এরকম সমান দূরত্বে, তাহলে সমান দূরত্বে যদি অবস্থান করে তাহলে একটার দৈর্ঘ্য হবে 3.4 অ্যাংস্ট্রম। 3.4 অ্যাংস্ট্রম অর্থাৎ যদি আমাদেরকে প্রশ্ন করে সিঁড়ির এক ধাপ থেকে আরেক ধাপ, একটা মনোনিউক্লিওটাইড থেকে আরেকটা মনোনিউক্লিওটাইড, কি বলছি বলতো সিঁড়ির এক ধাপ থেকে আরেক ধাপ, একটা মনোনিউক্লিওটাইড থেকে আরেকটা মনোনিউক্লিওটাইড, তখন হচ্ছে আমরা অ্যান্সার করতে পারবো কি বলতো 3.4 অ্যাংস্ট্রম। তখন আমরা অ্যান্সার করবো কি 3.4 অ্যাংস্ট্রম। তাহলে 34 বুঝছো, 34 কোনটা সবচেয়ে বড়টা? যদি আমাকে জিজ্ঞেস করে যে একটা পূর্ণাঙ্গ প্যাচের দৈর্ঘ্য কত 34, তাহলে সিঁড়ির এক ধাপ থেকে আরেক ধাপের দৈর্ঘ্য কত 3.4 অ্যাংস্ট্রম। তাহলে আর হেলিক্স দুটার ব্যাস কত 20 অ্যাংস্ট্রম। 10 জোড়া বা হচ্ছে কি 20টা নিউক্লিওটাইড থাকে। 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই হেলিক্স দুটাকে যদি তুমি আলাদা করতে যাও, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলে এটা আলাদা হয়ে যাবে। এটার ওজন হচ্ছে 10⁶ থেকে 10⁹ ডালটন, ঠিক আছে? 9 ডালটন, এটা হচ্ছে ডিএনএ এর ওজন। তো এটাই হচ্ছে ডাবল হেলিক্স মডেল, আমরা একটু মনে রাখার চেষ্টা করব। আরএনএ এর প্রকারভেদ দেওয়া আছে, একটু দেখবা আরএনএ এর প্রকারভেদটা, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে আরএনএ এর প্রকারভেদ। তারপর আসলে হচ্ছে জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় বা সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি। ও এখানে আরেকটা জিনিস একটু মিস্টেক যদি আসে না, যে এই যে ডিএনএ এর যে মডেল, এখানে যতগুলো অ্যাডেনিন থাকবে ততগুলো থায়ামিন থাকবে, অর্থাৎ অ্যাডেনিনের সাথে কি থায়ামিন যুক্ত হয় 2টা হাইড্রোজেন বন্ড দ্বারা, আর গুয়ানিনের সাথে সাইটোসিন যুক্ত হয় হচ্ছে কয়টা 3টা হাইড্রোজেন বন্ড দ্বারা। কয়টা হাইড্রোজেন বন্ড 3টা। তাহলে দেখো অ্যাডেনিনের সাথে থায়ামিন 2টা হাইড্রোজেন বন্ড, গুয়ানিনের সাথে সাইটোসিন কি 3টা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়। তাহলে অ্যাডেনিন আর গুয়ানিন এরা কি পাইরিমিডিন বেস, পিউরিন বেস, আর হচ্ছে থায়ামিন আর সাইটোসিন হচ্ছে কি বলতো পাইরিমিডিন বেস। তো বিজ্ঞানী চারগপস একটা নীতিমালা দিছে, চারগপস একটা নীতিমালা দিছে। নীতিমালাটা হচ্ছে এরকম যে এই ডিএনএ হেলিক্স গুলোর ভেতরে যতগুলো পিউরিন বেস থাকবে ততগুলো পাইরিমিডিন বেস থাকবে। পিউরিন বেস এবং পাইরিমিডিন বেসের সংখ্যা কি সমান হবে। আর একটু সহজ করে বললে যতগুলো অ্যাডেনিন আর থায়ামিন থাকবে ততগুলো গুয়ানিন আর
সায়ানিন থাকবে, সাইটোসিল থাকবে, ততগুলো গুয়ানিন আর সাইটোসিল থাকবে, যতগুলো অ্যাডেনিন থাকবে ততগুলো গুয়ানিন, যতগুলো থায়ামিন ততগুলো কি সাইটোসিল। আলটিমেট গোল হচ্ছে সবগুলো সমান থাকবে, সবগুলো কি বলো ভাই সমান থাকবে। এটা বলছে হচ্ছে বৈজ্ঞানিক চারগাউস, এটাকে চারগাউসের নীতিমালা বলা হয়। জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় খেয়াল করো যে ডিএনএ থেকে যখন ডিএনএ তৈরি হচ্ছে এটাকে আমরা বলতেছি হচ্ছে রেপ্লিকেশন। রেপ্লিকেশন ডিএনএ থেকে হচ্ছে আরএনএ, আরএনএ এটাকে আমরা বলতেছি হচ্ছে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন আরএনএ থেকে যখন হচ্ছে প্রোটিন তৈরি হচ্ছে এটাকে আমরা বলতেছি হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন ঠিক আছে, খেয়াল করো ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন ট্রান্সলেশন। এই তিনটা জিনিসকে একত্রে বলা হয় সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি বা জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়। এই তিনটা জিনিসকে একত্রে আমরা কি বলতেছি বলতো? সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি বা জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়। সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি বা জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় বলতেছি হচ্ছে আমরা এই তিনটা জিনিসকে। আমরা এই যে রেপ্লিকেশনের ঘটনাগুলো একটু জানার চেষ্টা করব এবং এনজাইম গুলো লাগবে। তো যেমন মনে করো ডিএনএ থেকে যখন ডিএনএ তৈরি করে এখানে প্রধান ডিএনএ থেকে যখন হচ্ছে তোমার ডিএনএ তৈরি করতেছে, বুঝতে পারছো? তো এখানে প্রধান এনজাইম কিন্তু হচ্ছে ডিএনএ পলিমারেজ। আবার যখন তুমি ডিএনএ থেকে হচ্ছে আরএনএ তৈরি করবা তখন হচ্ছে আরএনএ পলিমারেজ হচ্ছে প্রধান এনজাইম। খেয়াল করো ডিএনএ থেকে ডিএনএ পলিমারেজ, ডিএনএ থেকে আরএনএ, এখানে কি বলতো আরএনএ পলিমারেজ হচ্ছে প্রধান এনজাইম। এখানে আরেকটা উল্টা ঘটনা ঘটে, সেটা হচ্ছে আরএনএ থেকে যখন হচ্ছে ডিএনএ তৈরি হয় এটাকে আমরা বলি হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন, বুঝতে পারছো? রিভার্স ট্রান্সক্রিপশন উল্টা ঘটনা ঘটতেছে। এইটা বেসিক্যালি একটা ভাইরাস আছে, এইচআইভি ভাইরাস। ভাইরাস ব্যাকটেরিয়া ক্লাসে তোমাদেরকে আমি পড়াইছিলাম যে এইচআইভি ভাইরাস এটা ঘটে। এই ভাইরাসটাকে আমরা বলি হচ্ছে রেট্রো ভাইরাস। রেট্রো ভাইরাস অর্থাৎ যে সকল ভাইরাসে এই রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা সম্পন্ন হয় তাদেরকে হচ্ছে আমরা রেট্রো ভাইরাস বলি, বুঝতে পারছো? আর এখানে একটা এনজাইম কাজ করে, নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম। এইচআইভি ভাইরাসে এই এনজাইমটা থাকে, রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইমটা থাকে। সো এইগুলো আমরা মনে রাখলাম। তারপরে হচ্ছে এই রেপ্লিকেশনের ঘটনাগুলো দেওয়া আছে, এটা তোমরা একটু পড়বা, এটা জানতে হবে। রেপ্লিকেশনটা একটু ডিটেইলস জানবা, ঠিক আছে? রেপ্লিকেশনটা এই যে এনজাইম দেওয়া আছে, এটা তো স্লাইড তো তোমাদের দিয়ে দিব, এটা হচ্ছে ডিটেইলস জানার চেষ্টা করবা। আচ্ছা, তারপরে আসে হচ্ছে জিন এবং জেনেটিক কোড। এই এককগুলো জানবা। জিন রিকম্বিনেশনের একক রেকন, মিউটেনের একক হচ্ছে মিউটেশন, কার্যের একক হচ্ছে সিস্ট্রন, তারপর হচ্ছে অনুলিপনের একক হচ্ছে কি বলতো রেপ্লিকন। এই চারটা জিনিস জিনের বিভিন্ন একক। আদিকোষী জিন প্রকাশ জানতে পারো, গাঠনিক জিন, প্রমোটার জিন, অপারেটর, রেগুলেটর জিন, একটু হচ্ছে জানতে পারো এগুলো। তারপর হচ্ছে তোমার বিভিন্ন ধরনের জিন, এটা পড়বা, লিথাল জিন, অঙ্কোজিন, জাস্ট সংজ্ঞাগুলো আর কি। তারপরে হচ্ছে জেনেটিক কোড। জেনেটিক কোড একদম খাঁটি বাংলা ভাষায় যদি হচ্ছে আমরা বলি যে জীবের বৈশিষ্ট্য স্থানান্তরকারী কোডকে জেনেটিক কোড বলা হয়। জীবের বৈশিষ্ট্য স্থানান্তরকারী কোডকে কি বলা হয়? জেনেটিক কোড বলা হয়। হচ্ছে জীবের বৈশিষ্ট্য স্থানান্তরকারী কোডকে হচ্ছে আমরা বলতেছি কি জেনেটিক কোড। এই যে জেনেটিক কোডটা আছে, জেনেটিক ইনফরমেশনের মূল একক হচ্ছে ট্রিপলেট। কি বলছি বলতো? জেনেটিক ইনফরমেশনের মূল একক হচ্ছে ট্রিপলেট। 64টা কোড আছে, বা যাদেরকে হচ্ছে আমরা কোডন বলি আর কি। 64 ধরনের কি বলতো কোডন আছে। এই যে 64 ধরনের যে কোডন আছে, এই 64 ধরনের কোডনের মধ্যে 3টা আছে। 3টা কয়টা বলছি বলতো? 3টা হচ্ছে স্টপ কোডন। 3টা হচ্ছে কি স্টপ, আর একটা হচ্ছে স্টার্ট, একটা হচ্ছে কি বলতো স্টার্ট। এই যে স্টার্ট কোডন যেটা, এটা হচ্ছে তোমার AUG, আক, মনে রাখবো কি আক, AUG। এটার আরেকটা আছে GUG বলা হয়, AUG বা হচ্ছে কি GUG, আগাক, বুঝতে পারছো? এটাকে হচ্ছে স্টার্ট কোডন বলা হয়। অর্থাৎ ট্রান্সক্রিপশনটাকে স্টার্ট করে দেয়, ট্রান্সক্রিপশনটাকে কি স্টার্ট করে দেয়। আর এই যে স্টপ কোডন আছে, এটা মনে রাখবো বুঝছো, আক, আগা, বুঝতে পারছো? আগা।
এটা মনে রাখবো। তাহলে এই তিনটা হচ্ছে কি আমাদের স্টপ কোডন। তাহলে দেখো এই তিনটা হচ্ছে স্টপ কোডন, আগা আগা, এটা হচ্ছে কি স্টপ কোডন। আর স্টার্ট কোডন কি AUG, ঠিক আছে, AUG এটা হচ্ছে কি বলতো তোমার হচ্ছে স্টার্ট কোডন। তো স্টপ কোডন গুলা কিন্তু কোনো অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে না, স্টপ কোডন গুলো অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে না। আর স্টার্ট কোডন গুলো অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, এটার নাম হচ্ছে মেথিওনিন। অর্থাৎ এই যে কোডনটা আছে এটা যে অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে এটার নাম হচ্ছে কি বলতো মেথিওনিন। আর এটা কোনো অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে না। যখন ট্রান্সক্রিপশন প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় এই কোডনগুলো চলে যায় আগা, তখন হচ্ছে কি হয়ে যায়, ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায়, তখন ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা হচ্ছে বন্ধ হয়ে যায়। তাহলে এই হচ্ছে আমাদের চ্যাপ্টার। দেখো এত বিশাল একটা চ্যাপ্টার 1 ঘন্টার মধ্যে সুন্দর করে কৃষির জন্য কিন্তু আমরা বুঝাই দিচ্ছি।